সো অ্যাজ আই সেইড আমরা একটা আসলে ইটস নট গ্র্যান্ড রিভিশন, আমরা একটা রিভিশন করার প্ল্যান করেছিলাম যে আমাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এ যে সিলেবাস গুলো আমরা কমপ্লিট করেছি ঠিক আহ, সেই সিলেবাসের একটা ওভারঅল একটা ওভারভিউ বার্ড ভিউ, এবং আমি আপনাদের একটা ছোট পিডিএফও দিয়েছি বার্ড ভিউ, মানে দ্যাট অ্যাকচুয়ালি কভার্স দ্য হোল এরিয়া অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং সিলেবাস। সো বিফোর স্টার্টিং দ্য টপিক, এখানে আসলে এটা আপনারাও বুঝতেছেন যে একটা 1 ঘন্টা 1.5 ঘন্টার ক্লাসে পুরো এফার্টটা, অথবা 2টা ক্লাসে পুরো এফার্টটা আসলে রিভিশন করে আনাটা নট পসিবল, রাইট? বাট হোয়াট আই উইল ট্রাই, আমি আপনাদের একদম এক্সাম পার্সপেক্টিভ থেকে এফআর এর যতটুকু ইম্পর্টেন্ট টপিক আছে সেটা একটা রিভিশন করার ট্রাই করব, সো দ্যাট আপনি এক্সাম এনভায়রনমেন্টে যখন এক্সাম গুলো দিবেন ওই টাইমটাতে অ্যাটলিস্ট নলেজ রিলেটেড যেন অ্যাটলিস্ট একটা রিভিশন অথবা একটা হয় না যে স্ন্যাপশট থাকে আপনাদের মাথায়। সো বিফোর স্টার্টিং দিস আমি যেটা বলি যে আপনাদের আগে এক্সাম প্ল্যানটা ভালো করে বুঝতে হবে যে আপনি আসলে এক্সামটা যারা দিচ্ছেন, আপনি দিচ্ছেন, আপনিও দিচ্ছেন, এন্ট্রি করেছেন, আচ্ছা। সো যারা এক্সাম দিচ্ছেন তাদের আগে এইটা ঠিক করতে হবে আপনার এখন আর কয়দিন আছে আসলে, ঠিক না? মানে আপনার ফাইনাল এক্সামের টাইমটা কয়দিন বাকি আছে টু গেট ফুল প্রিপেয়ার। এই আমি যদি ধরে নিই আপনাদের এক্সাম হচ্ছে 5 তারিখে মনে হয়, রাইট? আজকে হচ্ছে 23 তারিখ, আমি আজকে দিনটা বাদ দিয়েই ধরলাম, তাহলে আপনাদের হাতে আর কয়দিন টাইম আছে? 10 থেকে 11 দিন, আমি 10 দিন ধরলাম। আপনাদের ফার্স্ট যেটা করতে হবে এই 10 দিনের একটা প্ল্যান ঠিক করে ফেলতে হবে, 10 দিনে আপনি কি করবেন। তাহলে এখন নেক্সট কোশ্চেন আসে, 10 দিন তাহলে কি করতে হবে আমাকে, এইটা একটু স্যার বলেন। এই 10 দিন আপনাকে যেটা করতে হবে, আপনার স্টাডি টাইমটাকে 2টা টাইমে 2টা স্লটে ভাগ করে ফেলতে হবে। আপনার আই বিলিভ সবাই একটাই দিচ্ছেন এক্সাম, একটা করেই দিচ্ছেন, রাইট? এফার্টটাই সাবজেক্ট একটাই দিচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনি একটু খেয়াল করেন 10 দিনে আপনি কত ঘন্টা সময় বের করতে পারবেন স্টাডির জন্য, দ্যাটস ইম্পর্টেন্ট ফার্স্ট থিং। কয় ঘন্টা? 4 ঘন্টা বের করতে পারবেন পার ডে? 4 ঘন্টা পসিবল? মানে এটা তো খুব ইম্পসিবল কিছু না, 4 ঘন্টা ফুল টাইম স্টুডেন্ট পসিবল। এই 4 ঘন্টার মধ্যে আপনি 2 থেকে 2.5 ঘন্টা দিবেন হচ্ছে সেকশন সি প্র্যাকটিসের জন্য, রাইট? আর বাকি 1.5 থেকে 2 ঘন্টা আপনি দিবেন সেকশন এ এবং বি প্র্যাকটিসের জন্য। তাহলে এখন আসেন তারপরের কোয়েশ্চেন যে স্যার কয়টা করে কোয়েশ্চেন করবো তাহলে পার ডে, ঠিক না? সেকশন সি তে তো অনেক কোয়েশ্চেন আছে, কয়টা করে কোয়েশ্চেন করব? তো যেহেতু আমি বললাম 2 থেকে 2.5 ঘন্টা, তার মানে এভরি ডে আপনাকে মিনিমাম 2টা থেকে 3টা কোয়েশ্চেন করার একটা অ্যাটেম্প্ট নিতে হবে। পসিবল তো? মানে 1 ঘন্টা একটা কোয়েশ্চেন, ঠিক না? আচ্ছা, এখন একটু খেয়াল করেন, আপনি যদি কালকে থেকে স্টাডিটা শুরু করেন, আমি ধরে নিচ্ছি আপনি এতদিন যা করছেন সবকিছু মানে স্ক্যাটার ভাবে করছেন, এখন লাস্ট 10 দিন আপনি যদি প্রতিদিন 2টা করে কোয়েশ্চেন করেন পারছি, টোটাল কয়টা কোয়েশ্চেন হয় হিসাব করেন তো? 2টা করে যদি করেন 20টা, যদি 3টা করে করতে পারেন, এর বেশি কোয়েশ্চেন আসলে করছেন অথবা করা লাগবে আপনার কি মনে হয়? যত কোয়েশ্চেন করছেন এর বেশি কোয়েশ্চেন কি আর আছে পার্সিতে করার মতো? আসলেই কিন্তু নাই। তার মানে খেয়াল করেন, এখন নেক্সট কোয়েশ্চেন আসে যে তাহলে আমি কোন কোয়েশ্চেন গুলা করবো, ঠিক না? ফার্স্ট প্রায়োরিটি কি যেগুলা আমরা ক্লাসে করেছি, যেমন আনিস ভাই কিছু করাইছে, আমি কিছু কোশ্চেন করাইছি, ফাহিম ভাই কিছু কোশ্চেন করাইছে, আমি পার্টসির কথা বলছি, রাইট? তাহলে পার্টসিতে আপনার 3টা পার্ট না, একটা হচ্ছে সিঙ্গেল এন্টিটি, একটা গ্রুপ, আর একটা হচ্ছে রেশিও। আপনি দেখবেন পার ডে যদি 3টা করে কোশ্চেন টার্গেট করেন আপনি 10টা রেশিওর কোশ্চেন পাবেনও না খুঁজে, মানে ডিফারেন্ট সিনারিও। আমি বুঝতে পারছি কথাটা? এখন তাহলে আপনার একটা সিগনিফিক্যান্ট প্রিপারেশনের মেইন কাজটা কিন্তু এখন আপনার জন্য ইজি হবে যদি আপনি এই 10টা দিন 3টা ঘন্টা করে অথবা 4টা ঘন্টা করে পার ডে স্টাডি করতে পারেন, এবং এই স্টাডিটা যদি আপনি এই পার্টস এর যে কোয়েশ্চেন গুলো আছে প্রতিদিন যদি 2 থেকে 3টা কোয়েশ্চেন অ্যাটেম্প করার জন্য টার্গেট করতে পারেন, ট্রাস্ট মি ইউ উইল গেট গুড মার্কস। বাট এখন যদি আপনি এটা প্ল্যান করেন যে আপনি এখন কোন একটা নলেজ দেখবেন, যেমন ফর এক্সাম্পল আপনি আই 16 দেখা শুরু করবেন, আই 16 দেখা শুরু করলে আপনার এটা যদি 3 ঘন্টা লেগে যায়, তাহলে কিন্তু ওই 3 ঘন্টা আই 16 এর পিছনে যে সময়টা দিচ্ছেন দ্যাটস নট দ্য ইফেক্টিভ টাইম। রাদার আপনি যদি ওই 3 ঘন্টা 2টা কোয়েশ্চেন করতেন, ওইটা বরঞ্চ ইফেক্টিভ। কেন আমি বলতেছি কথাটা, আই 16 থেকে আপনার আমি ধরে নিচ্ছি 3 মার্ক আসবে, 4 মার্ক আসবে। আপনি এক্সামে যদি 4 মার্ক নাও পান খুব কি প্রবলেম হবে? আমি ধরে নিচ্ছি একও পাবেন না।
বাট বাকি অ্যাটেম্প্ট গুলা কিন্তু আপনি করতে পারতেছেন। সো এখনো আপনার মাথায় যদি এই টেনশনটা থাকে যে আমি অনেক টপিক পারি না, অনেক কিছু ভুলে যাচ্ছি, মাথায় থাকতেছে না, এগুলো আপনি সাইডে রেখে দেন। এটা একটা অনগোয়িং প্রসেস। ইভেন ট্রাস্ট মি, আপনি যদি আমাকেও এখন জিজ্ঞাসা করেন স্যার এফআর এর ওই কোশ্চেনের সলিউশনটা দেন, আই ক্যান নট সলভ ইমিডিয়েটলি, আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট অ্যাটলিস্ট। সো কখনোই ইনস্ট্যান্ট আপনার ব্রেইনে সবকিছু থাকতেছে না, বাট এটা যেন থাকে, এটার স্টার্টিং প্রসেসটা, প্র্যাকটিসটা আপনাকে কালকে থেকে শুরু করে দিতে হবে। তাহলে আমার প্ল্যানিং এর একটা পার্ট গেল, পার্ট সি তে কত পার্সেন্ট মার্ক থাকে? 40%। তাহলে বাকি 60% মার্ক কোন কোন সেকশনে থাকে? এ এন্ড বি। তাহলে আমি সেকশন এ বি কি পড়বো না তাহলে? ওই যে বাকি 1 থেকে 1.5 ঘন্টা আমি যে বললাম না টাইমটা, ওই 1 থেকে 1.5 ঘন্টা আমি সেকশন এ এবং বি এর কোয়েশ্চেন প্র্যাকটিস করবো। আমি কি বুঝাতে পারছি কথাটা? কোনো কি কনফিউশন আছে? এখন এই যে সেকশন এ এর কোশ্চেন গুলো যে আমি প্র্যাকটিস করবো, আপনি খেয়াল করে দেখবেন যে আপনি প্রথম 5-6 দিন করার পরে আর খুব একটা বাকি থাকবে না সেকশন এ বি এর কোশ্চেন, ঠিক না? সো আপনি যখন ফার্স্ট 7 ডেজ চলে যাবে, যখন এক্সামের ঠিক 2-3 দিন আগে থাকবে টাইমটা, তখন তো আপনি 4 ঘন্টা পড়বেন, আপনি তো আরো বেশি পড়বেন নাকি? এটাই তো হয়। মানে আমি এক্সামের আগে তো মানুষের সিরিয়াসনেস, ওই যে ইয়ের আগে যেরকম ধরেন বুড়া বয়সে ইবাদত করি যেরকম আর কি, এটা একটা প্রবলেম হয়েছে। বাট স্টিল ওই সময় তো দেখবেন আপনি 12 ঘন্টাও পড়তে ইচ্ছা করবে আপনার, ওই আর কোনো কাজ করতে ইচ্ছা করবে, তখন টেনশন অনেক বেশি হবে। সো ওই সময়টাতে 12 ঘন্টা পড়ার দরকার নাই, বাট ওই সময়টাতে যেটা করবেন, এই যে 3 ঘন্টা যিনি সময় বললাম আমরা, পার্ট এ পার্ট বি পার্ট সি, ওই সময় আপনি আরেকটা স্লট বাড়াই নেবেন, 2 ঘন্টার একটা স্লট অথবা 3 ঘন্টার, হোয়াট এভার, ইট ডিপেন্ডস অন ইউ। ওই টাইমটাতে আপনি একটা মক দেওয়ার ট্রাই করবেন। আমি বুঝাতে পারছি কথাটা? মকটা কি? মকটা হচ্ছে আপনাদের অলরেডি আমি মনে হয় লিঙ্ক দিয়ে দিয়েছি, যে এসএসসি এর একটা প্রি ড্রিপ মক চলে আসে, এইটা দিবেন। তাছাড়াও এসএসসি এর প্র্যাকটিস প্ল্যাটফর্মে দেখবেন প্র্যাকটিস কোশ্চেন আছে অনেকগুলো, ওই প্র্যাকটিস কোশ্চেন গুলোও কিন্তু আপনার এই পার্সি কোশ্চেনেরই পার্ট, অটোমেটিক্যালি কিন্তু কভার হয়ে যাবে। বাট সব তো আপনি করতে পারবেন না, কিছু কোশ্চেন তো রয়ে যাবে, অথবা কিছু কোশ্চেন আপনি দেখবেন আনঅ্যাটেন্ডেড থাকতেছে, ওগুলা রেখে আপনি ওই কোশ্চেন গুলা মকের মতো করে ট্রাই করবেন দেওয়ার মতো। সো দ্যাট শুড বি ইউর প্ল্যান ফর লাস্ট 10 ডেজ। আমি কি ক্লিয়ার করতে পারলাম কথাটা? এখন আসি এক্সাম ডের আগের রাতে কি করব। এক্সাম ডের আগের রাতে কি সারা রাত পড়বো? কি প্ল্যান আপনার? কি প্ল্যান এক্সাম ডের আগের রাতে? গেম? ভেরি গুড, আপনিও একই কাজ করবেন যখন এক্সামটা দিবেন। সো আমার স্টিল মনে আছে, আহ, আমি যখন এই জিনিসগুলা বোঝা শিখছি, তার আগ পর্যন্ত যেটা করতাম, একটা নোট নিয়ে যেতাম, এক্সাম হলে ঢোকার আগ পর্যন্ত নোট দেখে দেখে যেতাম। এন্ড হোয়েন আই ইউজ টু লার্ন যে না, এগুলো আসলে নট দ্য বেস্ট ওয়ে, আমি এক্সামের আগে রাতে মুভিও দেখছি। মানে সারা রাত তো আর দেখা পসিবল না, যতটুকু সম্ভব আমি পড়তাম না আর এক্সামের আগে রাতে, খুব হার্ডলি পড়তাম। সো এটা আপনাদের মাথায় রাখতে হবে। আপনি খেয়াল করে দেখবেন, আপনি এক্সামে আপনি একটু ভালো করে চিন্তা করে দেখেন, আপনি এই যে 4টা 5টা মাস কষ্ট করছেন, মানে কার জন্য কষ্ট করছেন, কেন কষ্ট করছেন? একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন, ওই 3টা ঘন্টা যেন আপনি ভালো ভাবে এক্সাম দিতে পারেন। আপনার হাতে কিন্তু পাস মার্ক অথবা ফেল মার্ক কিন্তু আপনার কন্ট্রোলে না, আপনার কন্ট্রোলে কি? ওই যে 3টা ঘন্টা, ওই 3টা ঘন্টা আপনি আপনার বেস্ট অ্যাটেম্পটা দেওয়ার জন্যই তো প্রিপারেশনটা নিচ্ছেন। আর আপনি এমন প্রিপারেশন নিচ্ছেন, ওই 3 ঘন্টা আপনার ব্রেনই কাজ করবে না, করতেছে না, তাহলে কি হইলো? তাহলে এই যে 5 মাসের যে যত কষ্ট আপনি করছেন, যত এফোর্ট আপনি দিচ্ছেন, ওই 3 ঘন্টার জন্য আপনি এফোর্টটা দিলেন, বাট ওই 3 ঘন্টা মানে যেটা মেইন গেম আমরা যেটা বলি, মেইন প্লে, সেখানে গিয়ে আপনি প্রবলেম ফেস করছেন, তাহলে কিন্তু আপনার 5 মাসের পুরো অ্যাটেম্পটা, এফোর্টটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এই জন্য এক্সামের আগের রাত অথবা এক্সামের আগের টাইমটা যত রিল্যাক্স থাকা যায়। এখন অনেক সময় হয় না যে একবার রিল্যাক্স থাকা তো পসিবল না, তাহলে ওই সময়টাতে আমি কি করতে পারি? এক্সামের আগের রাতে অথবা এক্সামের আগের সময়টাতে আমার যদি 2টা এক্সাম হয়, আমি তো সকাল থেকে একবারে রিল্যাক্স থাকবো না, কিছু তো পড়বো। ওই সময় কোনো কোয়েশ্চেন টোয়েশ্চেন পড়ার দরকার নাই, ওই সময় আপনি টেকনিক্যাল আর্টিকেল গুলো একটু দেখে যান, মানে জাস্ট একটু গো থ্রু করে যান, টেকনিক্যাল আর্টিকেল কি আছে আপনি একবার পড়ে যান, মানে পত্রিকা ঠিক যেভাবে পড়ি আমরা ওইটা করেন, প্রবলেম নাই। বাট ওই সময় হঠাৎ করে মানে খুব কমপ্লিকেটেড কোনো কোয়েশ্চেন সলভ করতে বসে পড়ি আমরা, তাহলে দেখবেন ব্রেন আপনার খুব স্টাক হয়ে গেছে। এখন এই জিনিসগুলো আপনি করলেন এক্সামের আগে, ঠিক না? এখন তো আমার ফাইনাল যে এক্সাম 3 ঘন্টা, ওইটারও তো প্ল্যান দরকার। আমি তো প্ল্যান ছাড়া আসলে গিয়ে লাভ নাই। তাহলে ওই 3 ঘন্টা এখন আপনি কি করবেন বলেন?
আপনাদের প্ল্যানটা আমি শুনি যে আপনি আসলে 3 ঘন্টা কিভাবে কাটাইতে চান অথবা কিভাবে প্ল্যান করতে চান। আপনি আগে এই অ্যান্সার করবেন। মানে এবিসি বলতে আপনি বলছেন হচ্ছে অবজেক্টিভ টেস্ট কোশ্চেন যেগুলো, ঠিক না? এ এবং বি, সেকশন এ আর বি। ওকে, গুড প্ল্যান। আর বাকি 2 ঘন্টা আপনি ওকে ওকে রেশিওটা লাস্ট। ওকে 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 আপনি এআরবি যত ফাস্ট করা যায়। ওকে, মানে এআরবি এর প্রতি এত কেন আপনারা, মানে অনীহা অথবা তাড়াহুড়া কেন? বাট এ লেভেলস পার্ট 1 পার্ট 2 একটু ডিফারেন্ট ব্রাদার। 1 ঘন্টার মধ্যে শেষ করার ট্রাই করে, আমি আবারও বলছি 1 ঘন্টা না, আপনি আরো 10 থেকে 15 মিনিট নিতে পারেন, আরো 10 to 15। আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, আপনি যেটা বলছেন মানে আই আই স্ট্রংলি এগ্রি আপনাদের সাথে। এবং এই জায়গাটাতে আমি একটু ডিফারেন্ট ভাবে চিন্তাও করতে বলবো, আপনারা দেখেন চিন্তা করলে কোনো প্রবলেম হয় কিনা। যেমন আপনি সেকশন এ এবং বি আগে শুরু করলেন, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। আপনি এ বি 1 ঘন্টায় শেষ করবেন। যদি কোনো কারণে 1 ঘন্টায় শেষ করতে না পারেন, এ আর বি তে কত, মানে কত মার্কস টোটাল? 60 × 1.8 কত মিনিটস হয় দেখেন তো। কারণ প্রতি মার্কের জন্য 1.8 মিনিটস করে না আমাদের? হ্যাঁ, 108, ঠিক না? 108-এ আপনি কত ঘন্টা পান দেখেন তো। অলমোস্ট কিন্তু মানে 2 ঘন্টার থেকে 12 মিনিট কম, মানে 1.45 আওয়ার্স এর মতো, ঠিক না? সেটা আপনি চেষ্টা করতেছেন হচ্ছে 1 ঘন্টা শেষ করতে। তো ওরা যে 1 ঘন্টা 8 মিনিট দিছে, মানে 1 ঘন্টা বলতে 108 মিনিট যে দিল, এটা অফকোর্স উইদাউট রিজন তো আর দেয় না, তাইলে তো এটার জন্য ওরা আধ ঘন্টাই টাইম দিত অথবা 40 মিনিটই টাইম দিত। সো এইটাতে আপনার ওই এফোর্টটা দেওয়ার দরকার যে আপনি এটা 1 ঘন্টায় শেষ করবেন। বাট যদি 1 ঘন্টা মানে কি 60 মিনিটে শেষ করবেন, 60 মিনিটে আপনি 60টা কোশ্চেন শেষ করবেন, আপনি বুঝতেছেন? সরি, 60টা না, 30টা কোশ্চেন শেষ করবেন। আপনি বুঝতেছেন ব্যাপারটা? যে এখন এই 30টা কোশ্চেন যে আপনি শেষ করবেন, কোনো কারণে যদি আপনার 10 মিনিটস টাইম লাগে, আপনি কি চলে যাবেন সেকশন সি তে? কারণ আপনার হাতে কিন্তু এখনো টাইম আছে। কারণ আপনার কিন্তু টোটাল টাইম ছিল মানে 108 মিনিট, তার মধ্যে আমি মাত্র 60 মিনিট শেষ করছি। আরো কিন্তু 48 মিনিটস আমার হাতে আছে। ওই 48 মিনিটস থেকে যদি আমি 8 মিনিটসও আমার দেওয়া লাগে, তাহলে তো একবারে আমার ঝামেলাটা এখানে শেষ, ঠিক না? তো এইভাবে চিন্তা করা। সেই ক্ষেত্রে সেকশন এ এবং বি আমরা যেটা বলি 70 মিনিটস এর মধ্যে কমপ্লিট করা, 70 to 75 মিনিটস। যদি এর বেশি লেগে যায় তাহলে আপনি মুভ অন করেন। ক্লিয়ার কথাটা? আচ্ছা, এখন আসেন, এই যে আগে থেকেই যে আপনি ডিসিশনটা নিয়ে নিলেন যে সেকশন এ বি আগে করবেন, দ্যাটস ফাইন, এগ্রিড, আমার এটাতে কোনো সমস্যা নেই। বাট আপনি যদি এরকমটা দেখেন, মানে হোয়াট ইফ সিনারিওটা যদি এরকম হয়, আপনি যে কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করছেন সেকশন সি এর জন্য, একদম হুবহু আপনার প্যাটার্নে 2টা কোয়েশ্চেন সেকশন সি তে চলে আসে, তখন কি করবেন আপনি? অনেক সময় হয় না এরকম যে আপনি ঠিক যেই প্যাটার্নে প্র্যাকটিস করে গেছেন, মানে ধরেন একটা, আপনি কোন প্যাটার্নে করছেন, আপনি একটা কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হবে, এরকম কোশ্চেন অনেক ভালো পারেন, এবং আপনি কোশ্চেনে দেখলেন যে কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন প্রিপেয়ার করতে হবে 20 মার্ক। এইভাবেই করবেন আপনারা? আচ্ছা, ওকে ওকে। না 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 না, ভয় পাওয়ার কিছু নাই। এই যে এই প্যানিকটা হবেন না বলেই সাইকোলজিক্যাল গেমটা, হ্যাঁ সাইকোলজিক্যাল গেমটা এখানে যে আপনি প্যানিক হবেন না। কেন হবেন না? আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, আপনি যে 60 মার্ক অ্যান্সার করবেন, এই যে প্যানিকের কথা যে আসতেছে, আমি এখন এই জায়গাটাতে ঢুকতেছি। আপনি 30টা কোশ্চেনের 30টা হবে এটার গ্যারান্টি আছে? এবং 30টা কোশ্চেনের মধ্যে এমন কিছু কোশ্চেন পাবেন যে কোশ্চেন আপনার মাথা আউলাবে না, এরকম কি কোনো গ্যারান্টি আছে? তখন প্যানিক হবেন না, আপনি তখন কি করবেন? বাট এখানে যদি আপনি ধরেন 5টা প্যানিক করেন, 5টা প্যানিক করবেন না, এটা কি গ্যারান্টেড? কয়টা হবে, মানে আপনাদের টার্গেট কি বলেন, কয়টা? 20টা? 15টা? আপনার 15টা? 15 দোকানে 30 পাবেন, ঠিক না? তাহলে বাকি 40 থেকে 20 পাবেন, এটা টার্গেট ধরতেছেন, এভাবে 50। কোনো কারণে 48 হয়ে গেল,
আচ্ছা, আমি দুই দুই এক্সপিরিয়েন্সটাই দিই আপনাদের কাছে। হ্যাঁ, ফার্স্টে আমার আই ইউজ টু ডু দ্য সেম থিং। আমি আপনাদের সাথে ডিসকাশনটা করার কারণ এইটাই। এখন আসেন যে এই জিনিসটা যে আপনি করবেন কিনা, এটারও তো একটা মানে প্রম্পট আপনি দেখে নিয়ে যেতে পারেন, মানে এটারও তো একটা অ্যাসেসমেন্ট করে নিয়ে যেতে পারেন। আপনি দুইভাবে দুইটা কোশ্চেন সলভ করেন, পসিবল তো। আপনি একটা কোশ্চেন সলভ করেন ফুল কোশ্চেন, যেখানে এ বি দিয়ে শুরু করবেন, এ এবং বি 70 মিনিটস এর মধ্যে শেষ করবেন, এবং এরপরে সেকশন সিটা করবেন। এইভাবে একটা মক দেন, দরকার হলে কালকেই দেন, প্রবলেম নেই, কারণ আপনাদের তো এখন ফুল সিলেবাস ডান কভার। আরেকটা মক দেন এইভাবে যে সেকশন সিটা আপনি আগে অ্যাটেন্ড করেন, অথবা সি আগে না, মানে আপনি ওপেন থাকেন। যদি আপনি মনে করেন সেকশন সি এর একটা কোশ্চেন আপনি ভালো পারেন, ওটা করে চলে আসেন আপনি, এ বি করে তারপরে আবার সেকশন সি এ যান। মানে আমি জাস্ট বলতেছি অপশন ওয়ান, অপশন টু আপনি ইভালুয়েট করে দেখেন যে কোন অপশনে আপনি কমফোর্টেবল হন। আমি কি মানে খুব কঠিন করে ফেললাম জিনিসটা, অথবা আপনাদের কি একদম ইয়ের বাইরে চলে আসছে? আমি কেন বলতেছি আপনাকে, আমি পয়েন্টটা বলি। আমরা অবজেক্টিভ টেস্ট কোশ্চেনটাকে যেরকম ভাবতেছি না যে 15টা হবেই আমার, এরকমটা নাও হইতে পারে। মানে আপনি দুইভাবেই চিন্তা করেন, দেখেন, আপনি যদি 15টা হয়ে যায়, 15টা হয়ে যায় মানে কি আপনার আর 20 মার্ক দরকার, তখন কিন্তু আপনার 40 থেকে 20 ইজিলি পসিবল, ঠিক না? আবার অন্যভাবে যদি চিন্তা করেন, আপনি ওখানে 40 দিলেন, ওইখানে যদি আপনি 26 থেকে 30 পেয়ে যান, 40-এর মধ্যে 26 থেকে 30 তো একবার ইম্পসিবল বলতেছি না আমরা। একটা কোশ্চেনে 15, আর একটা কোশ্চেনে 12-13 অথবা 13-14, 20-এর মধ্যে আমরা বলতেছি, পসিবল তো। তো ওইখানে যদি আপনি মানে 26 to 30 ধরেন, আপনি 28 পেয়ে গেলেন, 28 পেলে আপনার আর কত লাগে? 22 লাগে। কত থেকে 22 লাগে? তো আপনি দুইটা ইভ্যালুয়েশনই করেন না, আমার তো সমস্যা নাই এখানে। বাট আমি কেন ইভ্যালুয়েশনটা করতে বললাম, আমার মনে আছে আমি যখন F9 মানে FM এক্সামটা দেই, আই আই ফেস দ্য ফার্স্ট অবজেক্টিভ টেস্ট কোয়েশ্চেন। হ্যাঁ, ফার্স্ট টাইম ছিল আমাদের জন্য অবজেক্টিভ টেস্ট। এর আগে কিন্তু ফুল 100% থিওরিটিক্যাল ছিল। সো আমি যখন ফার্স্ট টাইম এক্সামটা দিই, আমার 20 মার্ক ছিল তখন অবজেক্টিভ টেস্ট কোয়েশ্চেনে, মানে অবজেক্টিভ টেস্টে 20 থাকতো আর 80 থাকতো হচ্ছে রিটেনে। আমার স্টিল মনে আছে আমি 20-এ মনে হয় কত পাইছিলাম, 6 না 7, 6 অথবা 8, 7 তো না, 6 অথবা 8। and this is how objective test question might be. আমি জানি না তো, আসলে গ্যারান্টেড না। তো আমি বলতেছি না যে আপনি প্যানিক করেন এ বি, কারণ এটা আপনার মধ্যে কিন্তু এফেক্ট করবে সাইকোলজিক্যালি। যখন আপনি দেখবেন যে 30টার মধ্যে আপনি প্রায় 10টা কোশ্চেন আনঅ্যাটেম্পটেড, তখন কিন্তু আপনার মধ্যে একটা জিনিস একটু ভয় কাজ করতে পারে। তো আমি এই ভয়টাকে আগে থেকেই প্ল্যান করতে বলতেছি আপনাকে, যে হয় না যে ব্যাকআপ প্ল্যান, যে আপনার যদি কোনো কারণে সেকশন এ বিটা বেশি ডিফিকাল্ট মনে হয় অথবা হয়, আপনি ফ্ল্যাগ করে চলে যান। এবি আপনার আগে শেষ করতে হবে, এইভাবে করার দরকার নাই। বুঝতে পারছি কথাটা। এরকম হইতেই পারে যে আপনি দুইটা কোশ্চেন এমন স্ট্রাগল করতেছেন, বাট আপনি কি ওই স্ট্রাগল করার জন্য বসে থাকবেন? এবির ওই কোশ্চেনটাতে আপনি ফ্ল্যাগ করেন, ফ্ল্যাগ করে চলে যান। আবার আপনি বললেন না সেকশন সি এর দুইটা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন কিন্তু অনেক ডিফিকাল্ট হয়, হোয়াট উইল ইউ ডু? যদি খুব কঠিন হয়, আপনি একটা ফ্ল্যাগ করে চলে আসেন, সমস্যা কি? মানে একটা অ্যান্সার করেন, করে চলে আসেন, রেশিওটা সবার পরেই করেন, সমস্যা নেই তো। মানে বি বি ওপেন, মানে আপনি একদম স্ট্রিক্ট প্ল্যানটা করে যায় না, বিকজ এসসি এর এক্সামটার ক্ষেত্রে আপনি যদি এইভাবে চিন্তা করেন। ওকে, একটা সেকেন্ড। সো আমি এই কথাটা বলছি এই কারণে, আপনি যদি এরকম মানে ব্লক চিন্তা করে এক্সামটা দেন, বিকজ আমি 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 কনফিডেন্ট আপনাদের নিয়ে। আপনি 3 ঘন্টার একটা ম্যারাথন দিবেন, ঠিক না? এটা তো একটা ম্যারাথন, 3 ঘন্টার একটা ম্যারাথন দিবেন। 3 ঘন্টার ম্যারাথনে আপনার আসলে কত মার্ক দরকার? মানে 3 ঘন্টায় কিন্তু আপনার 100 দরকার নাই, আপনার দরকার 50 to 60, 50 দরকার, মানে বাংলা কথা যদি বলি। 3 ঘন্টায় আপনি যদি একটু ঠান্ডা মাথায় পরীক্ষাটা বসেন, ঠিক ঠিক ঠান্ডা মাথায় যদি পরীক্ষাটা দেন, ইউ ক্যান ইজিলি গেট 60 to 70 মার্কস, মানে আপনারা এই স্টেজে যারা আসছেন, ট্রাস্ট মি। বাট এটা আপনি এরকম স্ট্রিক্ট প্ল্যান করে না, ওপেন থাকেন। যেমন যদি এরকম হয় সেকশন এ তে আপনার টোটাল 15টা কোশ্চেন থাকবে, রাইট? সেকশন এ তে 15টার মধ্যে আপনার 10টা কোশ্চেন অ্যাটেম্প করছেন, বাকি 5টা করেন নাই, প্যানিক করার কিছু নাই, 5টা ফ্ল্যাগ করা আছে। আপনাকে কিন্তু ওই 5টা আবার ব্যাক করতে হইতে পারে, এবং ব্যাক করতে হবে, আপনি তার 5টা আনঅ্যাটেম্পটেড রেখে দিয়ে আসবেন না।
আমি কি বুঝতে পারছি কথাটা? সো এই প্র্যাকটিসটা, এই ব্রেইনের মানে ট্রেনিংটা আপনি নিয়ে ফেলেন আপনার ব্রেইন, এবং এটা এটা তখনই নিতে পারবেন যখন এই নেক্সট 10 ডেজ আমি যে প্ল্যানটা আপনাকে বললাম, যে সেকশন সি এর জন্য আপনি 2 ঘন্টা 2.5 ঘন্টা প্র্যাকটিস করবেন, সেকশন এ এর জন্য এবং বি এর জন্য 1.5 থেকে 2 ঘন্টা আপনি প্র্যাকটিস করবেন। আমি কি ক্লিয়ার করতে পারছি কথাগুলো? আমি জাস্ট একটা ওভারঅল প্ল্যানের জন্য আপনাদেরকে বললাম যে এটা আপনারা একটু ট্রাই করবেন এই 10 to 12 ডেজ যে সময়টা আমাদের হাতে আছে, এবং দিস ইজ দ্য বেস্ট টাইম, ট্রাস্ট মি। আমি আবারও বলি, আপনি যদি এই 11 দিনও ভালো করে পড়েন, এফআর পাস করা ভালোভাবে পসিবল। জাস্ট এই 11 দিন খুব ভালোভাবে পসিবল। and you guys have a good understanding, আপনাদের বেসিক ভালো, কোশ্চেনের প্যাটার্ন ভালো, বিকজ ট্রাস্ট মি, আমি আই ইউজ টু হ্যাভ অনেক স্টুডেন্ট আছে যাদের কোশ্চেন ছিল ওয়াজ লাইক ডেবিট ক্রেডিট জিজ্ঞাসা করতো এই স্টেজে এসে, and you guys ask me অনেক অ্যাডভান্স কোয়েশ্চেন, ট্রাস্ট মি, মানে অনেক অ্যাডভান্স। যেমন ইপিএস নিয়ে আপনাদের অনেক কোয়েশ্চেন থাকে, সেটা কেন আপনারা মানে এই লাস্ট ইয়ার কম্পারেটিভ সাথে কেন করবেন, কেন করবেন না, টার্পের ক্যালকুলেশনটা কি লজিক, এই টাইপের কোয়েশ্চেন পর্যন্ত আপনারা যেহেতু চিন্তা করতেছেন, সো ইউ গাইজ হ্যাভ ভেরি গুড আন্ডারস্ট্যান্ডিং অন আদার এরিয়া অফ সিলেবাস, অ্যান্ড এই বেসিক থেকে আপনি 60-70 মার্কস ইউ ক্যান গেট ভেরি গুড মার্কস। তো ওইটা নিয়ে টেনশন করার কিছু না। তাহলে আমরা কি প্ল্যানিং স্ট্র্যাটেজিটা ক্লিয়ার যে কিভাবে আর আগাবো আমরা? আচ্ছা, এখন আমরা যেটা বলছিলাম যে আমাদের আসলে একদিনে তো আর অথবা 2 দিনে তো আর পুরো ব্যাপারটা কভার করা পসিবল না, আমরা যতটুকু মানে আমাদের এক্সাম প্যাটার্ন অনুযায়ী পসিবল আমরা ঠিক সেটুকু দিয়ে কথা বলবো। সো ফার্স্ট অফ অল এক্সাম প্যাটার্ন নিয়ে আলাদা করে কথা বলার কিছু নাই, দ্যাট উই অল নো, এবং একটু আগে আমরা এই পয়েন্টগুলো নিয়ে কথা বললাম যে কিভাবে আমরা এই কোশ্চেন গুলো অ্যাটেম্প করবো। তো এখন আমরা যদি আমাদের ফার্স্ট যে টপিকটা, যে আমাদের তো একটা কোশ্চেন আসবে সিঙ্গেল এন্টিটি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন থেকে, ঠিক না? টোটাল 32 কোশ্চেন থাকবে, তার মধ্যে 31 নাম্বার কোশ্চেন অথবা 32 নাম্বার কোশ্চেন হবে যে আমাকে সিঙ্গেল এন্টিটির একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে বলবে। সো সিঙ্গেল এন্টিটি যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে বলবে, তখন আমাকে কি প্রিপেয়ার করতে বলতে পারে? স্টেটমেন্ট অফ প্রফিট অর লস আর স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, এই দুইটাই তো আমরা শিখছি, যেটা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের সাথে দ্য কানেক্টেড স্টেটমেন্ট ইজ স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, ঠিক না? দ্যাট অ্যাকচুয়ালি স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের জন্যই দরকার হয়। ক্যাশ ফ্লোটা আমাদের কিন্তু ফুল ক্যাশ ফ্লো কোশ্চেন আসবে না, সেকশন সিতে আসবে না, এটা আগে আসতো, এখন আর আসে না। মকা একটাই কোশ্চেন আছে, মকা মকা কোম্পানি। হ্যাঁ, আচ্ছা থিওরি, এটা তাহলে এটা তাহলে এটা তাহলে না, এটা তাহলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ওটা রেশিওর কোশ্চেন, মানে রেশিও ফ্রম ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, মানে রেশিও ফ্রম সিঙ্গেল এন্টিটি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। হ্যাঁ, দ্যাট মাইট কাম, বাট দ্যাটস নট দ্য ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপারেশন। দ্য কোয়েশ্চেন ইজ রেশিও অ্যানালাইসিস, বাট আমরা বলছি না যে রেশিও অ্যানালাইসিস দুইটা এন্টিটির জন্য আসতে পারে, একটা হচ্ছে ফর সিঙ্গেল এন্টিটি, আর একটা হচ্ছে ফর গ্রুপ অফ কোম্পানি। সো ওই সিঙ্গেল এন্টিটির স্টেটমেন্ট যেগুলো আছে, একটা কোয়েশ্চেন আছে মোস্ট প্রবাবলি, বাট এটা অনেক আগে আসে, রিসেন্টলি আসে না। অপারেটিং অ্যাক্টিভিটিস ফাইন্যান্স এগুলো নিয়ে কথা বলার জন্য ক্যাশ ফ্লো, বাট ক্যাশ ফ্লো রেশিও, আমি আবারও বলছি ক্যাশ ফ্লো প্রিপারেশন না, ক্যাশ ফ্লো প্রিপারেশন আসবে না, ক্যাশ ফ্লো প্রিপারেশন আসে না, রেশিও আসতে পারে, নাই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। বাট এটার অবজেক্টিভ টেস্ট কোশ্চেন আসে অনেক, না মানে ফুল, আমি আবারও বলি ফুল না, ফুল আমি আবারও বলছি আপনাকে, যেমন ধরেন স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন দিবে, সেখানে 3 মার্কের হয়তো ইনভেস্টিং অ্যাক্টিভিটিস প্রিপেয়ার করতে বলবে, বাট নট দ্য ফুল কোয়েশ্চেন। আমি এই জন্যই বললাম যে ফুল কোয়েশ্চেন আপনাকে স্টেটমেন্ট আকারে দিবে না। সো এই কারণে আপনি দেখবেন যে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন এন্ড স্টেটমেন্ট অফ প্রফিট অর লস, এই দুইটাই সব থেকে মোস্ট অ্যাপিয়ার আইটেম, যেটা আপনাদের বেশি আসবে, সাথে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি যদি আপনাকে বলে। এখন এই ফরম্যাট গুলো নিয়ে তো আসলে কথা বলার কিছু নাই, স্টেটমেন্ট অফ প্রফিট অর লস এর ফরম্যাট কি হবে আমরা জানি, রেভিনিউ, কস্ট অফ সেলস এবং ডিস্ট্রিবিউশন কস্ট থাকবে, এন্ড দেন আমরা ফাইনালি এই প্রফিটটাকে দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে আমার রিয়েলাইজড প্রফিট, এই যে প্রফিট ফর দ্য পিরিয়ড, আর একটা হচ্ছে আমার টোটাল কম্প্রিহেনসিভ ইনকাম, মানে যেখানে হচ্ছে আমার রিভ্যালুয়েশন সারপ্লাসটা আসে, এবং এই রিভ্যালুয়েশন সারপ্লাসটা আসে হচ্ছে আমার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট থেকে। সো এই ফরম্যাটে আমার মনে হয় না আর আসলে ইউ গাইজ ইউজ টু, এটাতে আসলে কথা বলাটা টাইম নষ্ট। হুম,
না, মানে ডিসকন্টিনিউড অপারেশন যেটা, এটা আসলে আমার অপারেটিং প্রফিটের পরে আসে। এই যে আমি বলি মানে গ্রস প্রফিটের পরে আসে। এটা আইফআরএস 5 এর ডিসকন্টিনিউড অপারেশন অলওয়েজ আইফআরএস 5। তাহলে আমাকে একটু দেখান সিনারিওটা, মানে কোশ্চেনের যে স্ক্রিনশটটা আমাকে একটু দেন। বিকজ ডিসকন্টিনিউড অপারেশন ইট ইজ অ্যাকচুয়ালি কভার আন্ডার আইফআরএস 5। এখন আরেকটা ডিসকন্টিনিউড অপারেশন আছে যেটা বেসিক্যালি হচ্ছে কমপ্লিটলি গোয়িং কনসার্ন না, দ্যাট কুড বি অ্যানাদার পার্ট। আমি একটু ম্যাথ করছি, মুক্তি স্যার প্রফিট করছিল ডিসকন্টিনিউড অপারেশন, এটা অ্যাডমিন এক্সপেন্সেস থেকে মাইনাস করছে, মানে এটা অপারেটিং প্রফিটের সাথে অ্যাডজাস্ট হয়, মানে গ্রস প্রফিটের পর, মানে দ্যাট ইজ দ্য ইউজুয়াল প্রেজেন্টেশন। কোনটা ডিসকন্টিনিউড অপারেশন? না, ডিসকন্টিনিউড অপারেশনের কাজটা যেটা হয় এটা আমাকে সেপারেটলি ক্যালকুলেট করতে হয় যে ওইখান থেকে আমার গেইন অথবা লস কি হয়েছে, সেই গেইন অথবা লসের যে ক্যালকুলেশনের যে নেট ফিগারটা, সেটা আমরা গ্রস প্রফিটের পর আদার ইনকাম হিসেবে, মানে ইনকাম ফ্রম ডিসকন্টিনিউড অপারেশন হিসেবে একটা সিঙ্গেল লাইন আইটেম হিসেবে রাখতে পারি, অথবা আমার অ্যাডমিন এক্সপেন্সের সাথে ক্লাব করে দিতে পারি। বোথ আর অ্যাকসেপ্টেবল, কোনো প্রবলেম নাই। ওকে, আচ্ছা, এরপরে আমরা যদি স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনটা একটু দেখি, খেয়াল করেন স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন কিন্তু আমরা জানি যে এখানে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট দ্যাট উইল বি ডিসকাসড আন্ডার আইএস 16, যেটা আমরা হোপফুলি একটু গো থ্রু করব। ইনট্যাঞ্জিবল অ্যাসেট আইএস 38, ইনভেস্টমেন্ট দ্যাট ইজ অ্যাকচুয়ালি আইএস 40, কারেন্ট অ্যাসেট ইনভেন্টরিজ আইএস 2, trade receivable that is under IFRS 9, financial instruments, and cash equivalent that is same financial instruments, and then we get total asset. And after that আমার এই যে পার্টটা যেটা আমরা বলছিলাম যে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, রাইট, এই স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটির এই পোর্শনটুকুর জন্য আমরা কিন্তু স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটিটা প্রিপেয়ার করছি, যে শেয়ার ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম, রিটেন আর্নিংস এন্ড রিভ্যালুয়েশন রিজার্ভ। সো এখানে যে আদার কম্পোনেন্ট অফ ইকুইটি বলছে, এটাই কিন্তু শেয়ার প্রিমিয়ামের একটা অল্টারনেটিভ নেম। আমরা শেয়ার প্রিমিয়াম সবসময় বলি না, সেক্ষেত্রে আদার কম্পোনেন্ট অফ ইকুইটি বলি। এছাড়াও কিন্তু আরো একটা আইটেম এখানে আসে, মানে এটার বাইরে আরো দুইটা আইটেম, রিভ্যালুয়েশন রিজার্ভ একটা, আরেকটা আইটেম হচ্ছে কনভার্টেবল লোন নোটের যে আদার কম্পোনেন্ট অফ ইকুইটি, মনে আছে? সো এটাও কিন্তু এখানে আসে। যদি আমার কনভার্টেবল লোন নোটটা থাকে তখন কিন্তু আমার আদার কম্পোনেন্ট অফ ইকুইটি হিসেবে এখানে চলে আসবে। গট দ্য পয়েন্ট? And then non-current liability, long-term borrowing, deferred tax, IAS 12, long-term provisions, IAS 37, current liabilities এর মধ্যে payable, overdraft, current tax payable, IAS 12, short-term provisions, that is IAS 37. So that is the full format of statement of financial position. Okay, একটা ছোট জিনিস আমি একটু বলে রাখি এইখানে, একটা হচ্ছে আমরা যখন স্টেটমেন্ট অফ প্রফিট অর লস অর স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি প্রিপেয়ার করি, খেয়াল করে দেখবো আমরা কিন্তু পুরো টাইটেলটা দিয়েছি ফর দ্য ইয়ার এন্ডেড। এটা একটু খেয়াল করবো আমরা, হ্যাঁ, ফর দ্য ইয়ার এন্ডেড কেন বলতেছি, বিকজ রেভিনিউটা হচ্ছে পুরো এক বছরের, ঠিক না? বাট আমি যখন স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন প্রিপেয়ার করি আমি কি বলি? আমরা কিন্তু অ্যাড বলি, অ্যাজ এফ মানে কি, আমার ওই সার্টেন রিপোর্টিং ডেটে আমার অ্যাসেট কত, আমি বুঝতে পারছি কথাটা? এবং ওই সার্টেন ডেট এটি কি আমার কারেন্ট অ্যাসেট না নন কারেন্ট অ্যাসেট, রাইট? যেমন এখানে কিন্তু আরেকটা জিনিস আসতে পারে যে আমার নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল, আইফআরএস 5 এর কথা যেহেতু আমরা বলছিলাম, সেটাও কিন্তু এখানে আসতে পারে, বাট এখানে কিন্তু আমার নরমাল ফরম্যাটে নেই। বাট যদি আসে আমার এক্সামে, তখন কিন্তু কারেন্ট অ্যাসেটের আন্ডারে নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল নামে একটা আলাদা লাইন আইটেম কন্ট্রাক্ট অ্যাসেট আছে, রাইট? এক্স্যাক্টলি। সো এই জিনিসগুলো কিন্তু আসবে, এই জন্য আমরা ফরম্যাট নিয়ে কথা খুব একটা বলে লাভ নাই, কেননা আমরা এর থেকে ডিটেলসে স্টাডি করেছি, আমরা জানি যে আসলে কি কি আইটেম এখানে আসতে পারে। এন্ড স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি ফরম্যাটটার মধ্যে আমরা বলেছিলাম শেয়ার ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম, রিভ্যালুয়েশন সারপ্লাস, রিটেন আর্নিংস, এই যে ইকুইটি অপশনটাই হচ্ছে আমার কনভার্টেবল লোন নোটের যে ইকুইটির কথাটা আমরা বলছিলাম এতক্ষণ আইফআরএস 9 এর মধ্যে, সেই পয়েন্ট। এবং উই নো হাউ টু ক্যালকুলেট ইকুইটি অপশনস, ঠিক না? ওই যে আমার ফার্স্টে হচ্ছে ডেপ্ট এবং ইকুইটি স্প্লিট করে দেই, দেন আমরা ডেপ্টের জন্য অ্যামortization করি। সো দ্যাট উই অল নো। এখানে আমার অনেক সময় এটা করতে একটু প্রবলেম হয় কি যে মাসে বেশি করে দেবে প্রবলেম নাই, না আপনার জাস্ট ওপেনিং ব্যালেন্স আর এইটা ঠিক রেখে বাকি যা কিছু আগে পিছিয়ে করেন কোনো সমস্যা নেই। মানে ওপেনিং ব্যালেন্স আর চেঞ্জ ইন অ্যাকাউন্টিং পলিসি, ওই যে রেট্রোস্পেক্টিভ অ্যাডজাস্টমেন্টের যে ব্যাপারটা, সেটা আমার ভুল ছিল। এখনো পান নাই। বাট যদি আসে আমি একটু বলে নেই, আইএস 8 পড়াইছি তো আমি, নাকি আমি পড়াইছি নাকি কে পড়াইছে আমি শিওর না। আইএস আনিস ভাই পড়ে। আচ্ছা, বাট আইএস 8টা কিন্তু ওই যে আপনারা যে রেট্রোস্পেক্টিভ অ্যাডজাস্টমেন্ট পড়েছেন না, এটা কিন্তু সেই রেট্রোস্পেক্টিভ অ্যাডজাস্টমেন্টের এই অ্যাডজাস্টমেন্টটা, হ্যাঁ? আপনারা রেট্রোস্পেক্টিভ অ্যাডজাস্টমেন্ট পড়েছেন না? আচ্ছা, যাই হোক, অ্যাকাউন্টিং পলিসি আমি একটু জাস্ট একটু রিকল করে দিই।
যে আমার তো আইএস 8 এ তিনটা জিনিস, অ্যাকাউন্টিং পলিসি, এস্টিমেট এন্ড এরর, ঠিক না? যদি অ্যাকাউন্টিং পলিসির কোনো চেঞ্জ হয় তাহলে আমাকে ওইটা রেট্রোস্পেক্টিভ অ্যাডজাস্টমেন্ট দিতে হয়। রেট্রোস্পেক্টিভ অ্যাডজাস্টমেন্ট মানে হচ্ছে আমার ওই ফাইন্যান্সিয়াল ইয়ারের প্রিভিয়াস যত ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাভেলেবেল কিউমুলেটিভ ব্যালেন্স আমার আছে সেই ব্যালেন্স গুলোকে আমাকে রিস্টেট করতে হয়, এটাকে বলা হয় রেট্রোস্পেক্টিভ। যেমন আমি এখন যেরকম বসে আছি, আমার পিছনের জায়গাটাকে আমি বলি রেট্রোস্পেক্টিভ, আর সামনের জায়গাটাকে আমি বলি প্রসপেক্টিভ, ঠিক না? সো রেট্রোস্পেক্টিভ যখন আমরা বলছি, ইট মিনস আমাকে কি করতে হবে, আমাকে আগে লাস্ট ইয়ারের যে ক্লোজিং ব্যালেন্সটা, রিটেন আর্নিংস এর লাস্ট ইয়ারের যে ক্লোজিং ব্যালেন্সটা, আমাকে আগে এই ব্যালেন্সটা রিস্টেট করতে হবে। এই অ্যাডজাস্টমেন্টটাকে আমরা বলতেছি রেট্রোস্পেক্টিভ অ্যাডজাস্টমেন্ট। আমি বুঝতে পারছি কথাটা? মানে খুব কি কমপ্লিকেটেড করে ফেললাম? আমি শিওর যে এটা আমার যতটুকু ধারণা ছিল যেটা করানো হয়েছে এই জন্যই কথাটা বলা, বাট জাস্ট প্রেজেন্টেশনটা দেখাই দেওয়া যে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটিতে যদি আমার পলিসির চেঞ্জ হয় তাহলে আইএস 8 এর অ্যাডজাস্টমেন্টটা এইভাবে করতে হয় আমাকে। ক্লিয়ার? তারপর আপনারা সবাই জানেন শেয়ার ইস্যু করলে কি হবে, রিভ্যালুয়েশন সারপ্লাস ডেফিসিট কিভাবে আসে, ইকুইটি অপশন দ্যাট ইজ ফ্রম অ্যাকচুয়ালি কনভার্টেবল লোন নোট, এটা হচ্ছে প্রফিট আফটার ট্যাক্স, রাইট? প্রফিট ফ্রম স্টেটমেন্ট অফ প্রফিট অন লস, ডিভিডেন্ডটা কাম ফ্রম রিটেন আর্নিংস এন্ড দেন উই গেট আওয়ার টোটাল ক্লোজিং ব্যালেন্স। এই যে আমার ক্লোজিং ব্যালেন্সটা, এই ব্যালেন্সটাই কিন্তু আমার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের ওই যে শেয়ার ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম, রিভ্যালুয়েশন রিজার্ভের যে ক্লোজিং ব্যালেন্সটা আমার যায়, এটা কিন্তু এই অ্যামাউন্ট গুলাই আসলে আমার কানেক্ট করে আমরা দেই, রাইট? সো দ্যাট ইজ আওয়ার ফুল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অ্যাজ পার আইএস 1। এবং আপনাদেরকে আমি একটু জাস্ট জেনারেল নলেজের জন্য বলে রাখি, আইএস 1টা কিন্তু আর থাকতেছে না, ইট ইজ গোয়িং টু বি রিপ্লেসড এবং অলরেডি সব ডান। 2027 এর জানুয়ারি থেকে এটা আইএফআরএস 18 হয়ে যাচ্ছে। সো যে আপনাদের যে অনেক কোয়েশ্চেন ছিল না যে ডিসকাউন্টেড অপারেশন আমি কই দেখাবো, তারপর হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস থেকে আমার প্রফিট কত, সেগুলো আমি আলাদা দেখতে পারি না স্টেটমেন্ট অফ প্রফিট অন লসে, বাট আইএফআরএস 18 এই জিনিসটা মানে রিজলভ করে ফেলছে। সো ইটস এ ভেরি নাইস স্ট্যান্ডার্ড। সো আই হ্যাভ টু টেক ট্রেনিং অন ইট, সো আই হ্যাভ এ সামারি অন ইট। সো ওইটা এখন না, আপনারা যখন এসবিআই এ যাবেন তখন দেখবেন এটা হয়ে যাবে হোপফুলি আপনাদের জন্য। সেই জন্য আগে থেকে একটু বলা। কোয়েশ্চেন অ্যাপ্রোচ কি, যেটা আমরা বললাম অলরেডি, আপনি যে কোনো এসএসসি এর কোয়েশ্চেন যখনই করবেন ফার্স্টে আপনি কি সিনারিওটা পড়েন? হোয়াট ডু ইউ ডু ইউজুয়ালি? আপনি ফার্স্টে কি সিনারিও পড়া শুরু করেন? আমি আগে নোট করি, নোট নোট আপনি আগে কি করেন, মানে আগে কি পড়েন একটা কোয়েশ্চেন যখন? ওকে, আপনি আপনি আগে কি পড়বেন অথবা কি করেন? আমি ক্লাস নিচ্ছি সুজি আপু, আমি আসছি, আপনারা থাকেন, আসতেছি। ইসলামুল ইসলামুল ভাই থাকবে, ইসলামুল ভাই আসছে, একটু ওনাকে ফোন দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি আসতেছি একটু পরে, আমি উপরে আসছি। আমি এই ড্রেসে মেম্বার মিট অ্যান্ড গ্রিট করলে সমস্যা হয়ে যাবে, ঠিক না? পাঞ্জাবি পরা আছি আজকে, কনফিউজড হয়ে যাবে। আজকে দিবে, হ্যাঁ আজকে দিবে, হ্যাঁ, ক্লাসটা আমি নিচ্ছি। মানে কন্টিনিউ করবেন? হ্যাঁ কন্টিনিউ করছি, আমি বলে আসছি যে আমি 5টা পর্যন্ত থাকবো না। ওকে, সো এখন আমি যে কথাটা বলছিলাম যে আপনারা আসলে নোট থেকে পড়েন, বাট আপনাদের কি করা উচিত? ফার্স্টে রিকোয়ারমেন্টটা পড়া উচিত। আমি আগে ডেট দেখি, ডেট কবে শেষ হয়, ডেট কবে ওপেন হয়, এরপর সব দেখবেন, এভরিথিং ইউ উইল সি, এভরিথিং উইল ফাইন্ড। এটা সব থেকে ইম্পর্টেন্ট সেকশন এ এবং বি এর জন্য, রিকোয়ারমেন্ট। আমি আবারও বলছি রিকোয়ারমেন্ট। যেমন আমরা এই সিম্পল জিনিসটা অনেক সময় মিস আউট করে যাই। আপনি যদি রিকোয়ারমেন্ট ঠিক মতো না পড়েন, দেখবেন অনেক রিকোয়ারমেন্ট আপনাকে বলবে যে নট কারেক্ট, অনেক রিকোয়ারমেন্টে বলবে, ঠিক না? অনেক রিকোয়ারমেন্ট বলবে ইনকারেক্ট। কিন্তু আপনি যদি রিকোয়ারমেন্ট ভালো করে না পড়ে বলেন, তখন আপনি যেটা হইতে পারে, আপনার কাছে মনে হইতে পারে কারেক্টটা চাওয়া হয়েছে, আপনি কারেক্টটা টিক দিয়ে চলে আসবেন, বাট আপনি রিকোয়ারমেন্টটা ভালো করে দেখেন নাই, খেয়াল করেন নাই। তাহলে কি হলো? আপনি কিন্তু অ্যান্সারটা পারতেন, জাস্ট রিকোয়ারমেন্টটা কেয়ারফুলি না দেখার কারণে আপনি 2 মার্ক হারাচ্ছেন। সো ইউ হ্যাভ টু রিড আউট রিকোয়ারমেন্ট অ্যাট ফার্স্ট অ্যান্ড ভেরি কেয়ারফুলি। কথাটা ক্লিয়ার? রিকোয়ারমেন্টের পর এরপরে আপনি যে কথাগুলো বলতেছেন, এরপরে আপনি ডেট দেখবেন, ডেট তো আর আলাদা করে না, এরপর আপনি সিনারিওটা পড়বেন, মানে কোয়েশ্চেনটা পড়বেন। ক্লিয়ার? তাহলে ফার্স্ট রিকোয়ারমেন্ট, দেন সিনারিও, দেন কোয়েশ্চেন, তারপর আপনি আনসারটা প্ল্যানিং করবেন। আপনি কি রিকোয়ারমেন্ট পড়ে কোয়েশ্চেনটা পড়ে কি আনসার দিয়ে দিবেন, নাকি একটু প্ল্যানিং করেন?
আপনি কিন্তু এটা প্ল্যানিং করেন, বাট এটা আপনি হয়তোবা আপনার মাথায় সেট করা নাই যে আপনি প্ল্যানটা করেন, বাট ইউ হ্যাভ টু ডু প্ল্যানিং। যেমন আপনি যখন সেকশন সি তে, বিশেষ করে রেশিওকে আপনি জাস্ট মানে লেখা শুরু করে দেন, মানে কোশ্চেনটা স্টার্ট করে লেখা শুরু করে দেন, আপনি চিন্তা করেন না যে রেশিওটা কোত্থেকে আসলো, কিভাবে ফর্মুলাটা হয়েছে, এটাকে আমরা প্ল্যানিং বলি। সো এই প্ল্যানিংটা আপনি করবেন, তারপরে আপনি আনসারটা অ্যাটেম্প করবেন। ক্লিয়ার? তাহলে রিকোয়ারমেন্ট, তারপর কোয়েশ্চেন্স, দেন প্ল্যানিং, দেন আনসার। ওকে, আচ্ছা। এরপরে এটার ক্ষেত্রে আসলে আলাদা করে বলার কিছু নাই যে আপনি যখন সিঙ্গেল এন্টিটির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করবেন, যেগুলোর ওয়ার্কিং লাগবে, যেমন কস্ট অফ সেলস এর ওয়ার্কিং লাগবে, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ওয়ার্কিং লাগবে, এই ওয়ার্কিং গুলো আপনি করবেন। দ্যাটস ইট, এখানে আসলে আলাদা করে ভাবে বলার কিছু নাই। হ্যাঁ, এগুলো আসলে একটু ব্যাকডেটেড কোয়েশ্চেন লিস্ট। হ্যাঁ, এই মানে ব্যাকডেটেড বলতে দেখেন 2022 পর্যন্ত আছে আপডেটেড। সো এটা হচ্ছে আপনার ওর রেসপন্সিভ সিআরকিউ কোয়েশ্চেন যেটা আপনাকে করতে হবে, বাট এগুলার লিস্ট অলরেডি আপনাদের কাছে আছে। এবং আপনারা কোন কোয়েশ্চেন গুলা করবেন, এখানে অনেক কোয়েশ্চেন আসে মাঝে মাঝে যে আপনি কি টাইপের কোয়েশ্চেন করবেন। আপনি এক্সাম কিটটাকে বেশি প্রায়োরিটি দিবেন সেকশন সি এর জন্য, না ফার্স্ট ইয়ার কোয়েশ্চেনটাকে বেশি প্রায়োরিটি দিবেন? অলওয়েজ প্রায়োরিটি ফার্স্ট ইয়ার কোয়েশ্চেন। এবং মজার ব্যাপার হচ্ছে, ওটাই ইনক্লুডেড হ্যাঁ, ফার্স্ট ইয়ার কোয়েশ্চেন গুলো আসলে কিটে থাকে। সো এটা আসলে আলাদা, যে আমাদের সময় এগুলো অনেক কি ছিল যে ফার্স্ট ইয়ার কোয়েশ্চেন কম থাকতো, অন্য কোয়েশ্চেন বেশি আসতো, বাট আপনাদের কিটটা এখন এমন ভাবে ডিজাইন করা ফার্স্ট ইয়ার কোয়েশ্চেন গুলাই আগে থাকে। এখন ফার্স্ট ইয়ার কোয়েশ্চেন আপনি কত সাল পর্যন্ত করবেন, দ্যাট ইজ অ্যানাদার কোয়েশ্চেন। আপনার কি 13-14 সালের কোয়েশ্চেন করার খুব দরকার আছে? মানে প্রায় 12-13 বছর আগের কোয়েশ্চেন তো আপনার করার খুব একটা দরকার নাই। আপনি যদি লাস্ট 5 থেকে 6 বছরের কোয়েশ্চেন গুলা করতে পারেন, দ্যাটস মোর দেন এনাফ। মানে 2020-19 সালের যে সময়টা, এরপর থেকে আপনি 25 পর্যন্ত যদি করতে পারেন, মোর দেন গুড এনাফ। কারণ তারপরের কোয়েশ্চেন আসে, আমি কি তাহলে 18-19 থেকে শুরু করব নাকি 24 থেকে শুরু করব, কোনটা? আপনি 24 থেকে শুরু করবেন, মানে যেটা আমরা লিফো বলি আসলে, মানে লাস্ট থেকে আপনি শুরু করবেন। ক্লিয়ার? যে এদিকে তিনটা কোশ্চেন বলা আছে, এই তিনটা কিন্তু আমার হয়ে গেছে। এখন তো এটা তো আমার হাতে আছে যে হ্যাঁ, হ্যাঁ। এখন এটা তো আমার আরো কোশ্চেন হবে। তা আমি অ্যাডজাস্টমেন্ট শুরু করব নাকি পুরো কোশ্চেনটাই করব? পুরো কোয়েশ্চেনটাই করেন, স্টপ ওয়াচ দিয়ে করেন না এখন, মানে পুরো কোয়েশ্চেনটাই করেন, স্টপ ওয়াচ দিয়ে করেন। মানে স্টপ ওয়াচ বলতে আপনি তো আগে স্টপ ওয়াচ দিয়ে করেন নাই হয়তোবা, মানে কত সময় লাগে সেটা তো আপনি দেখেন নাই। এই কোয়েশ্চেনটাই আপনি এখন করেন, আবার করে আপনি করার সময় দেখেন যে আপনি এই 20 মার্কের কোয়েশ্চেন করতে কয় মিনিট টাইম লাগতেছে। আমি আমি যেটা প্ল্যান করছি ওটা হচ্ছে এখন যেগুলি করে তো যেগুলো শুধু অ্যাডজাস্টমেন্ট গুলো আমরা করব। বাট অ্যাডজাস্টমেন্ট করলেই তো অ্যান্সারটা হবে। অ্যাডজাস্টমেন্ট করলেও ওই অ্যাডজাস্টমেন্ট গুলা করার জন্য তো ধরেন টাইম আছে। আপনি দরকার হলে প্রেজেন্টেশনটা না করলেন সমস্যা নাই, বাট অ্যাডজাস্টমেন্টের জন্য আপনি ধরে নেন হয়তো বা 12 মার্কের জন্য আপনি কয় মিনিটের মধ্যে করবেন, এইভাবে ঠিক করেন। মানে প্রেজেন্টেশনটা তো আসলে আলাদা করে টাইম ওয়েস্ট করার কিছু নাই, বিকজ আপনি জানেন এগুলো লিঙ্ক করে দিলেই হয়ে যাবে। সো ইউ ক্যান ডু দ্যাট, প্রবলেম নাই। বাট এখন আপনার টাইম হচ্ছে প্রেজেন্টেশনটাকে টাইমলি চিন্তা করা। ট্যানজিবল নন কারেন্ট অ্যাসেটে IAS 16, 23, 20 and 40। এখানে আমরা 16 আসলে খুব বেশি কথা বলা লাগে না, কেননা IAS 16 কিন্তু আমরা মোটামুটি জানি যে আসলে কি কি আছে। বাট স্পেসিফিক যদি কোনো কোয়েশ্চেন্স না থাকে, আমরা জাস্ট 2-3 মিনিটে একটা ওভারভিউ দিই যে আমরা কি কি পড়ছি, ঠিক না? তারপর আমরা একটা ছোট কোয়েশ্চেন অ্যান্সারিং সেশন নিই। IAS 16 it's about property plant and equipment, but before starting property plant and equipment আমরা তিনটা ডিস্টিংগুইশমেন্ট দেখেছিলাম, ঠিক না? যে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট কি, ইনভেন্টরি কি, ইনভেস্টমেন্ট প্রপার্টি কি। তিনটা ডিফারেন্স গুলো আমরা জানি না, যে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট কি, যে আমি যে নন কারেন্ট অ্যাসেটটা আমার বিজনেসের প্রোডাকশন পারপাস, অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাস এন্ড ডিস্ট্রিবিউশন পারপাসে ইউজ করি, সেটাকে আমরা বলি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। যেমন এডভেজের জন্য যে ফার্নিচার গুলো আপনি দেখতেছেন, এগুলো কিন্তু এডভেজের প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, ঠিক না? বাট এই ফার্নিচার গুলো যারা বিক্রি করে, মানে যারা হচ্ছে তৈরি করে বিক্রি করে, তাদের জন্য কিন্তু এটা প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট না। তাদের জন্য এটা কি? তাদের জন্য কিন্তু ইনভেন্টরি। তার মানে যেটা অর্ডিনারি কোর্স অফ বিজনেসে আমি সেল করি, সেটা কিন্তু ইনভেন্টরি। আর আসলে ইনভেস্টমেন্ট প্রপার্টি কি ছিল? যে প্রপার্টিটা আমি ইনভেস্টমেন্ট পারপাসে ইউজ করি, সেটা কি পারপাস? আইদার ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন অর রেন্টাল ইনকাম। ওটা IAS 40 না? আমি এটাই বলছি। সো এই তিনটা ডিফারেন্স, এই যে আপনি যে আইডেন্টিফাই করলেন, এই আইডেন্টিফিকেশনটাই কিন্তু আপনার ইম্পর্টেন্ট, যে আপনি কোনটা IAS 40, কোন এক্সাম্পল IAS 16, এটা কিন্তু আপনাকে ভালো করে ক্লিয়ার থাকতে হবে। যেমন আপনার মাথায় চলে আসে যেটা তো IAS 40, ইনভেন্টরি ওটা তো IAS 2, এই যে এই ডিফারেন্স তিনটাই আমি বলছিলাম, যে এই ডিফারেন্স তিনটাকে আপনি কিভাবে করবেন। কি অবস্থা বস? সেখানে গেলাম। আপনি গ্রিট অ্যান্ড মিটে যান।
ওই ওই মেম্বার কিটস এন্ড মিট চলতেছে ওই নাইস। আমি শেষ করি তারপর কতক্ষণ? 2 ঘন্টা। না আমার ক্লাস, আপনার তো সেমিনার চলতেছে, আমার কোনো সেমিনার নাই, আমার ক্লাস আছে টাইপিং। পরে নিয়ে ক্লাসে তো নিতে হয় না। ওকে, এই ডিফারেন্সটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট কোনটা, ইনভেন্টরি কোনটা, ইনভেস্টমেন্ট প্রপার্টি কোনটা। ভেরি গুড যে আপনি ডিটারমাইন করতে পারতেছেন যে এটা প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, তাহলে এখন আপনি আইএস 16 ফলো করবেন। কতটা ক্লিয়ার? এখন আইএস 16 ফলো করার সময় আপনি কি কি ফলো করছেন? ফার্স্টে আপনি দেখছেন রেকগনিশন ক্রাইটেরিয়া কি। তাহলে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের রেকগনিশন ক্রাইটেরিয়া কি ছিল? ওই যে অ্যাসেটের যে ডেফিনেশনটা, ইট ইজ ওনড অর কন্ট্রোলড বাই দ্য বিজনেস এন্ড দ্য প্রবাবল ইকোনমিক বেনিফিট উইল বি ফ্লো টু দ্য এন্টিটি এন্ড দ্য কস্ট ক্যান বি মেজার্ড রিলায়েবলি। এই যে কস্ট ক্যান বি মেজার্ড রিলায়েবলি, এই কস্টটাকে আমরা বলি হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, রাইট? এন্ড এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার কোন কস্টগুলো আমরা ইনক্লুড করতে পারবো, কোন কস্টগুলো আমরা ইনক্লুড করতে পারবো না, এই লিস্টটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। সিম্পল হবে, কোন কস্টগুলো আমরা ইনক্লুড করতে পারবো, যে কস্টগুলো ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল টু মেক ইউজেবল দ্য নন কারেন্ট অ্যাসেট, এগুলোকে আমরা ইনক্লুড করতে পারবো ইনিশিয়ালি। আর কোনগুলো ইনক্লুড করতে পারবো না, যেমন রিপেয়ার, মেইনটেনেন্স, রাইট? তারপর ডিসকাউন্টের ব্যাপারে এখানে থাকবে, ট্রেড ডিসকাউন্ট, এগুলো আমরা ইনক্লুড করতে পারবো না। ট্রানজাকশন কস্ট পারবো, ক্যাপিটালাইজ করতে পারবো। তারপর ট্রান্সপোর্টেশন কস্ট ক্যাপিটালাইজ করতে পারবো, রাইট? এখন আমি যখন ক্যাপিটালাইজ করতে পারবো বলতেছি, হোয়াট ডাজ ইট মিনস? ইট মিনস আমি এই কস্টগুলোকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসেবে দেখাতে পারবো। এন্ড হোয়াট ডাজ মিন ক্যাপিটাল এক্সপেন্ডিচার? আমি এটাকে অ্যাসেট হিসেবে রেকগনাইজ করতে পারবো। কথাটা বুঝতে পারছি? তাহলে এখন আসেন যে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, নেক্সট কোয়েশ্চেন, তাহলে আমি যে এটাকে রেকগনাইজ করব, আমি কোন ভ্যালুতে রেকগনাইজ করব? প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ইনিশিয়ালি আমরা কোন ভ্যালুতে মেজার করি? ইনিশিয়ালি কি আমরা মার্কেট ভ্যালুতে মেজার করি? ভেরি গুড, ইনিশিয়ালি আমরা মেজার করি কস্ট। সেই কস্টগুলোকে আমরা কি বলতেছি? ক্যাপিটাল এক্সপেন্ডিচার। লিংকটা বুঝতে পারতেছি? এখন এই কস্টের মধ্যে আমার এই কস্টগুলো ইনক্লুড হবে। তাহলে আমার ডাবল এন্ট্রি কি দাঁড়াচ্ছে? প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ডেবিট, ব্যাংক অর পেয়েবল অর লিজ, যদি আমি লিজ নিয়ে থাকি লিজ পেয়েবল ক্রেডিট। সিম্পল কথা। এখন আসেন নেক্সট পয়েন্টটা কি, আমি যে ইনিশিয়ালি মেজার করলাম এটা তো কস্টে মেজার করলাম, বাট আমি যখন স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে দেখাবো আমি কোন ভ্যালুতে দেখাই? স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে ক্যারিং ভ্যালুতে দেখাই। তাহলে ক্যারিং ভ্যালু কিভাবে আসে? কস্ট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মাইনাস এনি ইম্পেয়ারমেন্ট লস, রাইট? তাহলে এই যে এনি ইম্পেয়ারমেন্ট লস, এই ইম্পেয়ারমেন্ট লসটা আমরা কোন আইএস অনুযায়ী করে থাকি? এই সামারিটা একটু জাস্ট আপনাদের মাথায়, ইম্পেয়ারমেন্ট লস কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড দিয়ে করি আমরা? মুখস্থ থাকা জরুরি না, বাট এই যে লিঙ্ক করাটা আমার আলটিমেটলি এখন একটু থাকতে হবে যে আইএস 36, ঠিক না? আইএস 36 ইম্পেয়ারমেন্ট লস কি কিভাবে করতে হয় সেটা আইএস 36 এ গিয়ে আমরা দেখবো, হোপফুলি কোনো প্রবলেম নাই। তাহলে এই পর্যন্ত তো আমরা ক্লিয়ার যে আসলে ইনিশিয়ালি আমরা কিভাবে করব, রাইট? এবং আমি যে ক্যারিং ভ্যালু বললাম, এই ক্যারিং ভ্যালু করার জন্য আমাকে কি করতে হবে? ডেপ্রিসিয়েশন করতে হবে। ডেপ্রিসিয়েশন আমরা কয়টা মেথডে করি? স্ট্রেট লাইন মেথড, রিডিউসিং ব্যালেন্স মেথড। স্ট্রেট লাইন মেথড আমরা কিভাবে করি? এখানে সুন্দর ফর্মুলা দেওয়া আছে। রিডিউসিং ব্যালেন্স মেথড আমরা কোন মেথডে করি? আমার ক্যারিং অ্যামাউন্টের উপর। আমি কথাটা বুঝাতে পারছি? ওকে, তাহলে এটা হচ্ছে আমার ডেপ্রিসিয়েশনের পার্ট। এখন আসি সাবসিকুয়েন্টলি আমি আমার অ্যাসেটটাকে কোন ভ্যালুতে দেখাই? আমি তো ইনিশিয়ালি কস্ট মডেলে দেখালাম, সাবসিকুয়েন্টলি আমি কোন ভ্যালুতে দেখাই প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টকে? সাবসিকুয়েন্টলি মানে ইনিশিয়াল মেজারমেন্টের পর, আইদার কস্ট মডেল অর রিভ্যালুয়েশন মডেল। মনে পড়ে কথাগুলা? তাহলে কস্ট মডেলকে আলাদা করে কভার করার দরকার আছে যে সাবসিকুয়েন্টলি আমরা কোন ভ্যালুতে এটাকে মেজার করব? কস্ট মডেলকে আলাদা করে বলার দরকার আছে। নাও লেটস গেট স্টার্টেড উইথ রিভ্যালুয়েশন মডেল। রিভ্যালুয়েশন মডেলের ব্যাপারে আমাদের কিছু কথা ছিল না, মনে আছে? ফার্স্ট কথা কি ছিল? রিভ্যালুয়েশন মডেল আমরা কখন ইউজ করতে পারবো? আমি কি চাইলে রিভ্যালুয়েশন মডেল ইউজ করতে পারবো? কিছু কন্ডিশন ছিল না? ফার্স্ট কি কন্ডিশন ছিল? ওই প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের কস্ট এবং মার্কেট ভ্যালুর মধ্যে কি থাকতে হবে? একটা সিগনিফিকেন্ট ডিফারেন্স, গ্যাপ থাকতে হবে, ঠিক না? এন্ড অবশ্যই আমি যে অ্যাসেটটার রিভ্যালুয়েশন মডেল করব ওই অ্যাসেটটার একটা মার্কেট ভ্যালু থাকতেই হবে। যদি মার্কেট ভ্যালু না থাকে আমি কি রিভ্যালুয়েশন মডেল ইউজ করতে পারবো না? এখন আসেন মার্কেট ভ্যালু আছে, ফাইন, বাট ওই মার্কেট ভ্যালু কি প্রতি বছর সেম থাকবে? প্রতি বছর আমাকে রিভিউ করতে হবে না যে মার্কেট ভ্যালুটা কি বাড়লো না কমলো, রাইট? এবং এই যে রিভ্যালুয়েশন মডেলের কারণে যে অ্যাসেটের ভ্যালু বাড়ছে অথবা কমে, আমরা ওই অ্যাডজাস্টমেন্টটা কোথায় দিই? রিভ্যালুয়েশন সারপ্লাস। মনে পড়ে কথাগুলো? তাহলে রিভ্যালুয়েশন সারপ্লাস আমি কিভাবে ক্যালকুলেট করি? আমার যেই নন কারেন্ট অ্যাসেট ওইটার যে রিভ্যালুড অ্যামাউন্ট
মাইনাস ওই রিভ্যালুয়েশন ডেটে এটা ক্যারিং ভ্যালু কত, রাইট? ক্যান ইউ রিকল ইট? এখন এখানে যদি রিভ্যালুয়েশন সারপ্লাস আসে, আমি এটাকে কোথায় প্রেজেন্ট করব? রিভ্যালুয়েশন সারপ্লাসটাকে প্রফিট অর লস না আদার কম্প্রিহেনসিভ ইনকামে? রিভ্যালুয়েশন সারপ্লাস আদার কম্প্রিহেনসিভ ইনকামে, ঠিক না? বাট এই কোশ্চেনটাকে আমি এরকম স্ট্রেট ফরওয়ার্ড চিন্তা করব, একটু যদি ঘুরাই চিন্তা করতে হয় আমাকে, যে এই রিভ্যালুয়েশনটা কি এই বছরই প্রথম হয়েছে না এর আগেও হয়েছে? মনে আছে একটা টেবিলের কথা, যে আমার রিভ্যালুয়েশনটা কি এই বছর ফার্স্ট হয়েছে কিনা? যদি ফার্স্ট ইয়ার এই বছর রিভ্যালুয়েশন হয় তাহলে এটা ওসিআই তে দিব, এটা নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক না? বাট এই অ্যাসেটটা যদি প্রিভিয়াসলি রিভ্যালুড হয় তখন কি হবে? মানে এটা লাস্ট ইয়ার থেকে শুরু হয়েছে। আগে থেকে একটা রিজার্ভ আছে, সেটা হোক রিভ্যালুয়েশন আপওয়ার্ড আছে অথবা রিভ্যালুয়েশন ডাউনওয়ার্ড আছে, তখন কি হবে? কোশ্চেন আছে না এখানে? ওকে, কোশ্চেনটা কি, যে আমি আমার অ্যাসেটটাকে যদি, আমি ইজি করে বলছি কথাটা, যে আমার এই প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের রিভ্যালুয়েশনটা যদি এই বছরই ফার্স্ট ইয়ার হয়, সো দিস ইজ দ্য ফার্স্ট ইয়ার অফ রিভ্যালুয়েশন, তাহলে ওইটার যদি রিভ্যালুয়েশন সারপ্লাস হয় তাহলে আমি ওসিআই তে দেখাবো, আর যদি রিভ্যালুয়েশন ডেফিসিট হয় তাহলে এটা আমরা পিএনএল এ দেখাবো, স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে দেখাবো, সেটাকে আমরা ইম্পেয়ারমেন্ট লস বলি, সেটাকে আমরা রিভ্যালুয়েশন লস বলি না, সেটাকে আমরা ইম্পেয়ারমেন্ট লস বলি। কথাটা ক্লিয়ার? এখন আসি যে না, আমি অ্যাসেটটা এই বছরই ফার্স্ট রিভ্যালুয়েশন করি নাই, এই অ্যাসেটটার অলরেডি আগে রিভ্যালুয়েশন করা হয়েছে, তার মানে আগের হিস্টোরি আছে এটার। এখন আগের হিস্টোরি হয় পজিটিভ আছে, নয় নেগেটিভ আছে। গট মাই পয়েন্ট? এখন আসেন, যদি পজিটিভ থাকে, পজিটিভ মানে কি এর আগের অলরেডি রিভ্যালুয়েশন সারপ্লাস আছে, তখন কি হবে? আগে ডেবিট করব রিভ্যালুয়েশন। আগে আমি আবারও বলছি, আগে রিভ্যালুয়েশন সারপ্লাস আছে, তার মানে এটা যেহেতু রিভ্যালুয়েশন সারপ্লাস আছে অলরেডি, তাহলে এটা আমার ওসিআই তেই থাকবে। কথাটা ক্লিয়ার? বা যদি আগের রিভ্যালুয়েশন ডেফিসিট থাকে তখন কি হবে? কম্পেয়ার করব কমছে নাকি? আমি আবারও পয়েন্টটা বলি, আমি জিনিসটাকে আলাদা এটা এটা আপনাদের অবশ্যই থাকার কথা, আপনারা আইএস 16 এর এই জিনিসটা অবশ্যই করছেন। আই ডোন্ট নো আপনাদের লুক কেন এরকম লাগতেছে যে এটা ফার্স্ট টাইম শুনতেছেন আপনারা। মানে এরকম ম্যাথ করি করি না, এটা ফার্স্ট টাইম শুনেন না, এটা আপনারা অবশ্যই আগে শুনছেন। ম্যাথে করি। ম্যাথে করেন নাই, বাট এটা অবশ্যই ছিল। আপনাদের কুইক রিভিশন দিছি না আমি? হয়ে গেল আমার কুইক রিভিশন না এটা করি করাইছে। না স্যার করি এটা রেকর্ডিং আছে। উনি তো আধা ঘন্টা ক্লাস করে দাঁড়া, কিছু কথা কেমনে করব কুইক রিভিশন স্যার ভুল দেখি কি আই না না সমস্যা নাই, আমার কুইক দিলেই চলে আসতো। বাট আপনাদেরকে এটা মানে দিছি, আমি আমার একটা কুইক রিভিশন দিছি না আপনাদেরকে? ফার্স্টের দিকে গেছি এইটার কথাই বলতেছি আমি। মানে ক্যাপ্টেন পকেট নোটের থেকে এটা এফেক্টিভ, মানে ক্যাপ্টেন পকেট নোট তো অফকোর্স অনেক সামারি, আমার হিউজ টাইম লাগছিল এটা বানাইতে। ওকে, আমি যেটা নিয়ে আমাদের সাথে কথা বলতেছিলাম এটা হচ্ছে এই যে এটা, এই যে এটা, এই কথাটা বলতেছিলাম। এখন আপনারা একটু জাস্ট একটা মিনিট একটু দেখেন, তারপর আমি বলতেছি। আমরা বলতেছি অ্যাসেট রিভ্যালুড, এটা হয়, এটা তো দুইটা রেজাল্টই হবে, হয় আপওয়ার্ড মানে রিভ্যালুয়েশন সারপ্লাস অর ডেফিসিট। ওকে, আমরা ফার্স্টে বলতেছি যদি আপওয়ার্ড হয় তখন আমাকে কি চিন্তা করতে হবে? আমাকে চিন্তা করতে হবে এই অ্যাসেটটার প্রিভিয়াসলি আগের রিভ্যালুয়েশন ছিল কিনা। কথাটা বুঝাতে পারছি? যদি প্রিভিয়াস রিভ্যালুয়েশন না থাকে তাহলে কি হবে? সিম্পল, ওসিআই তে চলে যাবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। বাট সেকেন্ড কোশ্চেনটা কি, হ্যাঁ প্রিভিয়াসলি রিভ্যালুয়েশন ছিল, তাহলে প্রিভিয়াসলি যে রিভ্যালুয়েশন ছিল এখন তাহলে দুইটা পয়েন্ট,
হয় রিভ্যালুয়েশন আপওয়ার্ড ছিল, নয় রিভ্যালুয়েশন ডাউনওয়ার্ড ছিল। কথাটা ক্লিয়ার? যদি রিভ্যালুয়েশন আপওয়ার্ড থাকে তাহলে কি আর ডিফারেন্স কিছু হবে? কারণ আমার আগেও এটা ওসিআই তে গেছে, এখন ওসিআই তেই যাবে, রাইট? বাট যদি রিভ্যালুয়েশন ডাউনওয়ার্ড হয়, মানে ডাউনওয়ার্ড থাকে, তার মানে কি এটা অলরেডি পিএনএল এ আমি ইম্পেয়ারমেন্ট লস দেখাইছি, রাইট? তাহলে আমাকে ফার্স্টে কি করতে হবে? সে ফর এক্সাম্পল আমি গত বছরে এটাকে পিএনএল এ দেখাইছি $5,000, বাট এই বছর আমার রিভ্যালুয়েশন আপওয়ার্ড হয়েছে $10,000, তাহলে আমি কি পুরো $10,000 ওসিআই তে দেখাতে পারবো? আমাকে আগে ওই 5,000 পিএনএল থেকে ইম্পেয়ারমেন্ট থেকে অ্যাডজাস্ট করে আসতে হবে, দেন 5,000 আমি ওসিআই তে দেখাতে পারবো। আমি এই কথাটাই বলতেছিলাম এতক্ষণ ধরে। কথাটা কি বুঝতে পারছি? আবার আসুন ডাউনওয়ার্ডের ক্ষেত্রে। ডাউনওয়ার্ডের ক্ষেত্রে যদি হয়, এই বছরে যদি ফার্স্ট ইয়ার অফ ডাউনওয়ার্ড হয়, তাহলে যেটুকু ডাউনওয়ার্ড হয়েছে, যেটুকু ডেফিসিট হয়েছে, সরাসরি কোথায় চলে যাবে? পিএনএল এ চলে যাবে। মানে এই বছরে যদি ফার্স্ট ইয়ার অফ ডাউনওয়ার্ড হয়, ডেফিসিট হয়, তাহলে পিএনএল এ চলে যাবে ইম্পেয়ারমেন্ট লস হিসেবে। এখন আসেন যে না, এটা এর আগেও রিভ্যালুয়েশন হয়েছে, তাহলে তখন আমাকে কোশ্চেনটা করতে হবে এর আগে কি রিভ্যালুয়েশন আপওয়ার্ড হয়েছে না ডাউনওয়ার্ড হয়েছে। যদি ডাউনওয়ার্ড হয় তাহলে আগেও পিএনএল এ গেছে, এখনো পিএনএল এই যাবে, কারণ এটা তো ইম্পেয়ারমেন্টই হচ্ছে। বাট যদি আপওয়ার্ড থাকে এর আগে, তাহলে যতটুকু আপওয়ার্ড ছিল ততটুকু আপওয়ার্ড আমাকে আগে রিজার্ভ অ্যাডজাস্ট করে আসতে হবে ওসিআই থেকে, এন্ড দেন বাকিটুকু আমার পিএনএল এ যাবে। স্যার এখানে একটা কোশ্চেন, ম্যাথ কনসলিডেশন করতেছিলাম, ওদিকে রিজার্ভ ছিল 800, রিভ্যালুয়েশন সারপ্লাস রিজার্ভ ছিল অলরেডি 800, আমার লস হয়েছে 1200, তাহলে ওই যে 800 মাইনাস করে মাইনাস করে 400 আমার পিএনএল এ যাবে। 400 টাকা পেনালে দেইনি, না। আমি ওটা চেঞ্জেস ইন স্টেটমেন্ট ইকুইটিতে দিয়েছি, হ্যাঁ। রিটেল আর্নিংস থেকে আলটিমেটলি মিলবে কারণ আপনার ওই যে রিটার্ন আর্নিংস তো পিএনএল এ ব্যালেন্সটা তো রিটার্ন আর্নিংস এ যাচ্ছে, মিলবে, আনসার মিলবে। কিন্তু মার্ক কি পুরোটা বাট না, ওই পিএনএল এর মার্কটা আপনি পাবেন না। আমি পয়েন্টটা কি এখন কি মাথাটা একটু ভাইয়া বুঝতে পারছি এখন আমি PNL এ তাহলে তো ইকুইটিতে দেওয়া হবে। কোনটা? না না, এই পিএনএল এর ওই ব্যালেন্সটাই তো আমার স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি ক্যারি ফরওয়ার্ড হচ্ছে, ঠিক না? সো এটা তার আলাদা করে আমার অ্যাডজাস্টমেন্ট দেওয়া লাগবে। আমি মনে হয় বুঝিয়ে দিতে পারছি। ওকে, এখন আসুন যে আমি আমার অ্যাসেটটাকে ফার্স্টে কিনলাম, কেনার পর এটাকে রেকর্ড করলাম, রিমেজার করলাম, রিভ্যালুয়েশন করলাম, রাইট? ওকে, দেন রিভ্যালুয়েশন করার পর যদি আমার এক্সেস ডেপ্রিসিয়েশন হয়, তখন আমরা কি করব? যে একটা পয়েন্ট আমরা পড়ছি না যে রিভ্যালুয়েশন যে রিজার্ভটা, এটা আমরা কখন রিয়েলাইজ করতে পারবো? একমাত্র যখন আমি অ্যাসেটটা সেল করে দিব, রাইট? অথবা আমার হাতে আরেকটা অপশন আছে না, যে যদি কোম্পানির ম্যানেজমেন্ট পলিসি করে যে তার যতটুকু এক্সেস ডেপ্রিসিয়েশন ততটুকু প্রতি বছর তার রিভ্যালুয়েশন রিজার্ভ থেকে রিটেন আর্নিংস এ ট্রান্সফার করতে পারবে, এন্ড দ্যাট ইজ পারমিটেবল আন্ডার আইএস 16। আমি বুঝতে পারছি কথাটা? তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এক্সেস ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেট করতে হবে। হোয়াট ইজ এক্সেস ডেপ্রিসিয়েশন? ডেপ্রিসিয়েশন অন কস্ট মডেল মাইনাস ডেপ্রিসিয়েশন অন রিভ্যালুয়েশন মডেল। এই দুইটার যে ডিফারেন্সটুকু, ততটুকুই আপনি রিভ্যালুয়েশন রিজার্ভ থেকে রিটেন আর্নিংস এ ট্রান্সফার করতে পারবেন। তখন ডাবল এন্ট্রি কি হবে? আপনার রিভ্যালুয়েশন রিজার্ভ ডেবিট, রিটেন আর্নিংস ক্রেডিট। অ্যামাউন্ট কতটুকু হবে? ওই অনলি এক্সেস ডেপ্রিসিয়েশন। ক্লিয়ার? ওকে, এরপরে আসি ডিসপোজাল। ডিসপোজালে কি? নাথিং, আলাদা করে আর এখানে আমাকে ডিসপোজাল গেইন অর লস ক্যালকুলেট করতে হবে। ডিসপোজাল প্রসিড মাইনাস ক্যারিং ভ্যালু আর ডিসপোজাল ডেট। কারণ যদি এটা গেইন হয় তাহলে এটা আমার প্রফিট অ্যান্ড লসের আদার ইনকাম হিসেবে চলে যাবে, আর যদি লস হয় এটা আমার ডিসপোজাল লস হিসেবে পিএনএল এ আদার এক্সপেন্স হিসেবে চলে যাবে। বাট এখানে একটা পয়েন্ট চলে আসে যে আপনি যে অ্যাসেটটা ডিসপোজাল করতেছেন, আপনি সরাসরি এই কোয়েশ্চেনটা করতে পারেন না যে এটা পিএনএল এ সরাসরি চলে যাবে। যদি এই অ্যাসেটটা রিভ্যালুড মডেলের হয় তখন কি করতে হবে? মানে আপনি যে অ্যাসেটটা ডিসপোজ করতেছেন, এই অ্যাসেটটা যদি রিভ্যালুয়েশন মডেলে রেখে আসেন তখন কি করতে হবে আপনাকে? আপনি ওই যে রিভ্যালুয়েশন সারপ্লাস যে প্রতি বছর দেখাইছেন, কোথায় দেখাইছেন? রিভ্যালুয়েশন রিজার্ভে দেখাইছেন। তাহলে এখন যখন আপনি সেল করে দিচ্ছেন, সেল করে যে টাকাটা আপনি গেইন করতেছেন, এখন কি আর ওইটা রিভ্যালুয়েশন রিজার্ভে পড়ে থাকবে ওই রিজার্ভটা? এই যে নাও দিস ইজ দ্য টাইম ইউ ক্যান ট্রান্সফার দ্য রিজার্ভ ফ্রম রিটেন আর্নিংস। আমি কি বুঝতে পারছি কথাটা? তাহলে এখানে কোয়েশ্চেন কি আসে যে আপনি যে ডিসপোজটা করতেছেন, ডিসপোজালটা কি কস্ট মডেলের অ্যাসেট ডিসপোজাল করতেছেন নাকি রিভ্যালুয়েশন মডেলের অ্যাসেটের ডিসপোজাল করতেছেন? কথাটা কি ক্লিয়ার? যদি কস্ট মডেলের ডিসপোজাল হয় তাহলে তো কোনো সমস্যা নাই, যদি ডিসপোজাল গেইন হয় তাহলে প্রফিটে চলে যাবে, মানে গ্রস প্রফিটের পর, আর যদি লস হয় এটা আমার অপারেটিং এক্সপেন্সের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। বাট ইফ দ্যাট ডিসপোজড অ্যাসেট ইজ ফর রিভ্যালুয়েশন মডেল, তখন কি হবে?
স্যার ম্যাথে কিন্তু এত কিছু চিন্তা করা সম্ভব না, না। যেটা চিন্তা আমি আবারও বলি, আপনি বলেছি মিলছে কিন্তু এত ক্রিটিক্যাল না চিন্তা করেন নাই, বাট এটা তো করতে হবে না, আমি বলতেছি করতে হবে। কেন করতে হবে? কারণ এই জিনিসটা কিন্তু আপনার সিলেবাসে আছে। যেমন আগেরটা, যেটা আগে কিন্তু আগেরটা হিউজ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ওই যে ইম্পেয়ারমেন্ট লসের সাথে যেটা কানেক্টেড, হিউজ ইম্পর্টেন্ট, এটা আপনাদের প্রচুর আসে। এইটা কম আসে, এটা এখন যেটা আমি বলতেছি এটা আসে না খুব একটা। এটা আপনি নর্মালি পিএনএলই দিয়েছেন এতদিন ধরে, বাট আপনাকে আমি আবারও বলছি, আপনি এক্সাম ফোকাস, আই নো, আই মানে রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট, বাট এন্ড অফ দ্য ডে আপনি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হচ্ছেন। আপনি এখন ফিল্টার করবেন যে হ্যাঁ এটা এক্সামের জন্য কম লাগতেছে, বাট আপনার আন্ডারস্ট্যান্ডিংটা থাকতে হবে আই 16 এই জিনিসটা আছে, আপনাকে চিন্তা করতে শিখতে হবে ওইভাবে। আমি বুঝতে পারছি কথাটা? ওকে, তাহলে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট আর কিছু ছিল আলাদা করে, মানে আমাদের কোনো কিছু বাকি নাই। এরপরে আইএস 23 তে আসলে বলার কিছু নাই ওরকম। Borrowing cost? যদি প্রপার্টি আমার নন-কারেন্ট সেটার যদি প্রভিশন থাকে আমরা তত ক্যাপিটালাইজ করব। ওই যে এনভায়রনমেন্টাল প্রভিশন, আচ্ছা এই পয়েন্টটা এখন বলতে চাচ্ছেন, আমি বলে দিব। হ্যাঁ অফকোর্স, অফকোর্স করতে হবে। যেমন আমরা ওই যে একটু আগে বললাম না যে ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট, ওকে, ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্টের মধ্যে কি কি ইনক্লুড করা লাগে, অনেক কিছু আছে না যে ইনক্লুড করতে হয়। আপনাদের রিভিশন পারপাসে আমি রিকমেন্ড করতেছি আপনারা তাহলে এই রিসোর্সটা ইউজ করতে পারেন। এই যে দেখেন, আপনি আপনি যে কথাটা আমাকে বলতেছেন আমি কিন্তু এক্সাম্পলটা এখানে দিয়ে রাখছি অলরেডি। ইনক্লুড কি করতে হবে? পারচেজ প্রাইস, ইমপ্রুভমেন্ট কস্ট, আপনি আমাকে এটার কথা বলছেন। এখন যেটা বললেন এটা কিন্তু 3 নাম্বারটার কথা বললেন, এনভায়রনমেন্টাল প্রভিশন 3 নাম্বারটার কথা বললেন না। তার মানে অলরেডি কিন্তু বলা আছে যে কোন কস্ট আপনি ইনক্লুড করতে পারবেন। বরং কস্ট এটাও আপনি ইনক্লুড করতে পারবেন, রাইট? বাট কোনগুলা ইনক্লুড করতে পারবেন না? যেগুলা রিপেয়ার মেইনটেনেন্স, হ্যাঁ, এই কমিশন এটি এই কমিশনিং যেটা, এটি আসলে ডিকমিশনিং কস্ট, ডিসমেন্টাল কস্ট, এটার অনেকগুলো সিনোনিম আছে। ডিসমেন্টাল কস্ট, ডিকমিশনিং কস্ট, ক্লিনিং আপ কস্ট, এনভায়রনমেন্টাল প্রভিশন। রিস্ট্রাকচারিং এটার মধ্যে পড়ছে। রিস্ট্রাকচারিংটা এটার মধ্যে পড়ে না, রিস্ট্রাকচারিংটা হচ্ছে প্রভিশন I-37 এর আলাদা পার্ট, ওটার জন্য প্রভিশন রাখতে হয়, বাট দ্যাটস আ ডিফারেন্ট থিং। তাহলে এটা যেটা বললেন, হ্যাঁ এটার জন্য আমাকে প্রভিশন রাখতে হয়, এবং এই যে কস্টটা, যে কস্টটাকে আমি ফিউচারে অ্যারাইজ করবে সেটাকে আমি প্রেজেন্ট ভ্যালুতে এনে ক্যাপিটালাইজ করতে পারি, এবং করতে হবে, পারি না আসলে, করতে হবে। এবং এই ক্যাপিটালাইজ করার প্রসেসটা কি? আমার যে ফিউচার ডিসমেন্টাল কস্ট হবে সেটাকে আমার প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসতে হবে। প্রেজেন্ট ভ্যালুতে আনার পর যে প্রেজেন্ট ভ্যালুটা হবে, ওই প্রেজেন্ট ভ্যালুটাই আমার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের কস্টের সাথে অ্যাড হয়ে যাবে। এবং আমি যে প্রভিশনটা প্রেজেন্ট ভ্যালুতে আনলাম, এই প্রতি বছর আমাকে আবার ওইটা কি করতে হবে? আনউইন্ডিং করতে হবে। ইউ নো দ্য প্রসেস, রাইট? আমি যখন প্রেজেন্ট ভ্যালুতে আনলাম, সে ফর এক্সাম্পল আমার 10 মিলিয়ন হচ্ছে 10 বছর পরের ভ্যালু, আমার আজকের ভ্যালু এটা 6 মিলিয়ন, তাহলে 6 মিলিয়ন 10 বছর পরে এক্স্যাক্টলি কত হবে? 10 মিলিয়নই হবে। এই যে 6 মিলিয়ন যে প্রতি বছর আমি আনউইন্ডিং করি, এটাকে আমরা বলি আনউইন্ডিং প্রসেস, যেই প্রতি বছরের চার্জটাকে আমরা পিএনএল এ ইন্টারেস্ট এক্সপেন্স হিসেবে, ফাইন্যান্স কস্ট হিসেবে দেখাই। গট দ্য পয়েন্ট? এটা আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। সো তাহলে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট আসলে এর বাইরে আর কিছু ছিল না যেটা উই ক্যান অ্যাকচুয়ালি ইনক্লুড অর উই ক্যান অ্যাকচুয়ালি কনসিডার। বাট এই পার্টিকুলার পার্টটা, এই যে আমি যদি কমিশনিং কথা বলি, এই পার্টিকুলার পার্টটা IS-37 এর পার্ট, যেটা IS-37 আপনাদেরকে ডিসকাশন করা আছে। বরোইং কস্ট IS-23, এটা থেকে আসলে কিছু বলার আছে এরকম ভাবে? সিম্পল কথা, আপনি বরোইং কস্ট যদি কোয়ালিফাইং অ্যাসেটের জন্য হয় ক্যাপিটালাইজ করতে পারবেন, ঠিক না? এটাই তো মেইন কথাটা। এখন ক্যাপিটালাইজ করতে পারবেন, কখন থেকে শুরু হবে, কখন শেষ হবে, এবং কখন এটা সাসপেন্ড হবে, কখন থেকে শুরু হবে? কনস্ট্রাকশন শুরু হয়ে আর কোনো ডেট ছিল এখানে, না শুধু কনস্ট্রাকশন? নিচে যে ফার্স্ট জানুয়ারিতে, কিন্তু কাজ শুরু করছে মার্চ থেকে, আমরা মার্চ থেকে ওটা ক্যাপিটালাইজ আর যদি উল্টা হয়, ধরেন কাজ শুরু করতে মার্চে বাট বড় নিচ্ছে পরে, আমরা ইয়ে করে দিব মান্থলি। মানে আমি কাজ শুরু করছে জানুয়ারিতে, বাট আপনি লোন পাইছেন মার্চ থেকে, তখন মার্চের এটা কি হয়? মানে আপনি লোন পরে নিতে পারেন না। আমি লোন যখন নিচ্ছি তখন থেকে তো এক্স্যাক্টলি। অথবা যদি এরকম হয় যে আপনি লোন নিচ্ছেন ধরেন জানুয়ারিতে, বাট আপনি কাজ শুরু করেন নাই এপ্রিলের আগে, ওটা আমার ইন্টারেস্টে যাবে। ওইটা আমার ফাইন্যান্স কস্টে যাবে। সো ইউ গাইজ নো, দ্যাটস ইট। তাহলে এখানে আর নতুন করে বলার কিছু নাই। বড়োইং কস্ট স্যার যদি মনে করেন শেয়ার ইস্যু করতে একটু বাই স্পেসিফিক নন কারেন্ট আছে, ওইটা কি তাহলে আমরা বড়োইং কস্টের মধ্যে ফেলতে পারবো, ক্যাপিটালাইজ করতে পারবো? কোনটা? শেয়ার প্রিমিয়াম
ফর এক্সাম্পল? না 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 না, বরোইং কস্ট হচ্ছে কোয়ালিফাইং অ্যাসেটের জন্য বরোইং কস্ট, মানে শেয়ার প্রিমিয়ামটা কিন্তু বরোইং না। বরোইং মানে কি, ইউ আর, মনে করেন একটা অ্যাসেট কেনার জন্য শেয়ার ইস্যু করা আছে, যেন ক্যাশ পায়। না না ওইটা ওই আচ্ছা ওইটা আপনি এভাবে চিন্তা করতেছেন, এটার জন্য আরেকটি স্ট্যান্ডার্ড আছে, এটা আপনারা পড়েন নাই, আইফআরএস 2। হ্যাঁ, এই যে যেটা আপনি বলতেছেন এটার জন্য সেপারেট স্ট্যান্ডার্ড আছে। আর এটা এটা ও আমার আইফআরএস 2 তে কভার হবে, শেয়ার বেসড পেমেন্ট, মানে আপনি শেয়ারে মানে শেয়ারের বেসিসে আপনি পেমেন্টটা করছেন অথবা শেয়ারের বেসিসে আপনি এটা করছেন, সো দ্যাটস নট কভার্ড আন্ডার দিস থিং। হ্যাঁ, এটা আপনার পয়েন্ট যদি ওরকম হয় সেক্ষেত্রে ডিফারেন্ট হবে। তাহলে IS-20 নিয়ে কিছু বলার আছে? আর গ্র্যান্ট দুই রকমের হয়, আরেকটা কোশ্চেন ছিল, IS-23। ভুলে গেছি। তো আমরা তো বডিং কস্ট, আমরা যে লোন নেই আমরা তো পুরো টাকা তো লাগে না, তো আমরা ইনভেস্টিংও দিয়ে দিই। হ্যাঁ, নেট নেট বোরিং কস্ট হবে, তো ওটার ডিফারেন্সটা আমরা ক্যাপিটালাইজ নেট বোরিং কস্ট, রাইট রাইট, মানে ওইখান থেকে যদি কোনো ওই পিরিয়ডে যদি কোনো ইনভেস্টমেন্ট ইনকাম থাকে সেই ইনভেস্টমেন্ট ইনকামটা বাদ দিতে হবে টোটাল বোরিং কস্ট থেকে। এবং বোরিং কস্ট ক্যালকুলেট করতে হয় দুইটা মেথডে, রাইট, মানে দুইটা ভাবে করা যায়, একটা হচ্ছে স্পেসিফিক বোরিং, আর না মানে বোরিং কস্ট দুই রকমের, রেট দুই রকমের হতে পারে, একটা হচ্ছে স্পেসিফিক বোরিং আর একটা জেনারেল বোরিং। এটা তো পড়ছি আমরা। স্পেসিফিক বোরিং হচ্ছে আপনি ওই বিল্ডিংটা কনস্ট্রাক্ট করার জন্যই লোন নিচ্ছেন, আর জেনারেল বোরিং হচ্ছে আপনার কাছে অলরেডি দুই তিনটা লোন আছে, সেটা থেকে আপনি টাকাটা ইউজ করছেন। তো স্পেসিফিক যদি বরোইং হয় তাহলে ওই বরোইং রেটটাই হবে আপনার জন্য বরোইং কস্ট, আর যদি জেনারেল বরোইং হয় তাহলে আপনাকে এটাকে ওয়েটেড অ্যাভারেজ করে নিতে হবে। আই থিঙ্ক ইউ ক্যান রোল, সো এইভাবেই করতে হয় আমাকে। তাহলে IS-23 IS-20 এটাতে কোনো প্রবলেম থাকার কথা না, আছে কি? শিওর তো? ওকে, আচ্ছা স্যার, যদি আমার ইনকাম যদি বেশি হয় বডিং হয়, এটা তো সম্ভব না। মানে আপনি 5 মিলিয়ন, না না পসিবল না তো, আপনি মানে বি প্র্যাকটিক্যাল। ব্যাংক অলওয়েজ মনে রাখবেন একটা জিনিস, ব্যাংক কখনো আপনারে দিয়ে সে কখনো লস হবে, আপনাদের বাসার উনি ব্যাংকে যাক, সো মানে ব্যাংকের ব্র্যাকেট তো একটা ইয়েতে আপনি, হ্যাঁ, সো আলটিমেটলি ব্র্যাকেটই তো একটা পার্ট, মানে ব্র্যাক এডুকেশনের তো লার্নিং এরই। সো ব্যাংক কখনো লুজার হবে না, সো ডোন্ট, আপনি কখনো এরকম দেখছেন যে আপনি লোন নিছেন 8% বাট আপনাকে এফডি দিতে হচ্ছে 12%? না না আমি অনেক জায়গায় ইনভেস্ট করতেছি, যেখানে আপনি ইনভেস্ট, যেখানে যেখানে আপনি ইনভেস্ট করেন, বাট ওইখানে আরেকটা পয়েন্ট আছে, মানে আপনার পয়েন্টে দুই ভাবে অ্যান্সার হয়। একটা হচ্ছে আপনি $1 মিলিয়ন লোন নিচ্ছেন, ঠিক না? আপনি কি 1 মিলিয়নে ইনভেস্ট করতেছেন? না যতটুকু আনইউজ ততটুকু কিন্তু আপনি ইউজ করতেছেন, সো নট প্র্যাকটিক্যাল যে আপনি ধরেন 200,000 ইউজ কর, মানে 200,000 আপনি ইনভেস্ট করছেন, 1 মিলিয়নের এগেনস্টে যে বড় কস্ট তার থেকে ওই 200,000 থেকে রিটার্ন বেশি আসবে। তাহলে আপনার পিছনে ঘুরবে সবাই যে আপনি কোন জায়গায় ইনভেস্ট করলে, এটা ই ভ্যালির মতো প্রজেক্ট হয়ে যাবে, যে আপনি ই ভ্যালিতে করলে যে টাকা ডাবল 3 গুণ হয়ে যায় না, ডেস্টিনি ই ভ্যালি এরকম হইতে পারে। নর্মালি এটা নর্মাল মানে পারফেক্ট মার্কেটে এটা পসিবল না, পারফেক্ট মার্কেট ইকোনমিতে পসিবল না। IS-14 নিয়ে কথা বলার কিছু আছে আসলে? স্যার একটা কোশ্চেন ছিল, ফেয়ার ভ্যালু মডেল। হুম। আমার ইয়ারের মধ্যে দুইবার ফেয়ার ভ্যালু, আমি তাহলে ফেয়ার ভ্যালু দুইবার বাড়ছে বলতে? একবার মনে করেন জুনে বাড়ছে, একবার আবার আমি ডিসেম্বর। তো ফেয়ার ভ্যালু অলওয়েজ রিপোর্টিং ডেটে মেজার করি এটা, বাট আপনারা কি তাহলে ট্রানজিশনের কথা বলতেছেন, মানে ট্রান্সফার ফ্রম প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট টু ইনিশিয়াল রিপোর্টিং ডেটের যেটা, রিপোর্টিং ডেট। আর তো ডেপ্রিসিয়েশন তো হয় না, ফেয়ার ভ্যালু কোনো ডেপ্রিসিয়েশন না। ওকে, ইনভেস্টমেন্ট প্রপার্টিতে একটা পয়েন্ট ছিল, এই পয়েন্টটা আমি একটু বলে রাখি, আপনাদের এটা মনে আছে কিনা, সেটা হচ্ছে আপনি যদি ইনভেস্টমেন্ট প্রপার্টি থেকে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টে ট্রান্সফার করেন অথবা প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট থেকে ইনভেস্টমেন্ট প্রপার্টিতে ট্রান্সফার করেন, এই জিনিসটি কি আপনাদের মনে আছে অথবা ডিসকাশন করার ব্যাপার আছে? যে আপনি তো ইনভেস্টমেন্ট প্রপার্টি, এটা ইনভেস্টমেন্ট প্রপার্টি ফাইন, বাট এরকম অনেক সিচুয়েশন থাকে যে সিচুয়েশনে আপনি আপনার ইনভেস্টমেন্ট প্রপার্টিকে প্রপার্টি প্ল্যান্টে মানে আপনার অ্যাসেটের ইউজ করার পারপাসটা চেঞ্জ করেন, মানে আমি ইউজ করব, এটাকে আপনি ইউজ করবেন, এটা এখন I6 16 চলে যাবে। আবার আগে এটা আপনি ইউজ করতেন বাট এখন আর আপনি ইউজ করতে হবে না, অফিস চেঞ্জ করছেন, এটাকে আপনি ভাড়া দিয়ে দিচ্ছেন, হইতে পারে না? প্র্যাকটিক্যালি হইতেই তো পারে, এটা তো পড়ছেন আপনারা। ওকে, এটা তো প্রবলেম নেই তো কোনো, এই জায়গাটা একটু কমপ্লিকেসি জায়গা আছে, সো যদি বলেন আমরা এখানে আর না যাই। ওকে, তখন কি ইমপায়ারমেন্ট লস গ্যারান্টিড থাকে না? কোনটা? ইম্পেয়ারমেন্ট লস গ্যারান্টিড থাকে না, মানে মানে হ্যাঁ রিভ্যালুয়েশনের কারণে ভ্যালু কমে যায়, হ্যাঁ মানে ভ্যালুটা মানে ওই টাইপের অ্যাসেটের ক্ষেত্রে ভ্যালুটা কম হওয়াটাই প্র্যাকটিক্যালি পসিবল। ওকে, বাট ইউজুয়ালি এটা দেখায় না বাংলাদেশের পার্সপেক্টিভ, যদিও বাংলাদেশের পার্সপেক্টিভ ফেয়ার ভ্যালু কেউ ইউজই করে না, এটা আসলে ডিফারেন্ট থিং, মানে বাংলাদেশে সবাই কস্ট মডেলই থাকে, ফেয়ার ভ্যালু মডেলে কেউ যায় না। এই যে এইখানে আমরা এগুলা অলরেডি অবজেক্টিভ টেস্ট কোয়েশ্চেন, কত থেকে কত করবেন এটা বলা আছে। আমাদের গ্রেডটাও তো নিব না, যেরকম আমার
এই বছরের দুইবার ফেয়ার ভ্যালু না, মানে হোয়াটএভার রিপোর্টিং ডেটের যেটা হবে সেটা আপনি নেবেন। বাট আমার ইনিশিয়াল ছিল 3 মিলিয়ন, এখন 4 মিলিয়ন হয়ে গেছে। আমার গেইনটা কি রিকগনাইজ করবো ফেয়ার ভ্যালুতে? হ্যাঁ। ওসিআই তে? না না না, এটা ও আচ্ছা, ফেয়ার ভ্যালু আইএস 40 কথা বলছেন। আইএস 40 তে হোয়াটএভার গেইন অর লস ইট উইল অ্যারাইজ, ইট উইল স্ট্রেট গো টু দ্য পিএনএল, নো ওসিআই, নো ওসিআই। পারপাসটা কি, আপনাকে এটার কনটেক্সটটা বুঝতে হবে। পারপাস হচ্ছে আপনি যে ইনভেস্টমেন্ট প্রপার্টিটা করলেন এটার পারপাস কি ছিল? ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন না? এটাকে আপনি লং টার্ম হোল্ড করে রাখবেন, মানে লং টার্ম হোল্ড মানে কি, এটাকে আপনি 10 বছর পর্যন্ত রাখতেই হবে আপনাকে? যখনই দাম বেড়ে গেছে আপনি চাইলে এখনই সেল করে দিতে পারেন না? তাহলে কি আর এটা আনরিয়েলাইজড হচ্ছে? কারণ আপনি চাইলেই তো এই গেইনটাকে এখনই রিয়েলাইজ করতে পারতেছেন। সো দ্যাট ইজ ওয়াই ফেয়ার ভ্যালু মডেল আর রিভ্যালুয়েশন মডেলের এই জায়গাটাই ডিফারেন্স, যে দুইটা ডিফারেন্স। একটা হচ্ছে রিভ্যালুয়েশন মডেলে আমরা ডেপ্রিসিয়েশন করি, ফেয়ার ভ্যালু মডেল আন্ডার আইএস 40 ডেপ্রিসিয়েশন করি না। আরেকটা কি, রিভ্যালুয়েশন মডেলে এটা আমরা ওসিআই তে দেখাই যদি সারপ্লাস হয়, বাট ফেয়ার ভ্যালু মডেলে আমি এটা সরাসরি কোথায় দেখাই? স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, ইনভেস্টমেন্ট ইনকাম। মানে ইনভেস্টমেন্ট ইনকাম হিসেবে, ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট প্রপার্টি এভাবে দেখাই আমরা। ক্লিয়ার? ওকে। আইএস 38 নিয়ে কি কিছু বলার দরকার আছে? মানে ইনট্যাঞ্জিবল অ্যাসেটের ব্যাপারে আপনাদের কোনো ওইরকম ওভারঅল কোনো জায়গায়, যেমন এখানকার একটা জায়গায় খুব ইম্পর্টেন্ট পাইরেট, ওই যে ডেভেলপমেন্ট কস্ট, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট আপনাদের। জেনারেটিং ইউনিট যেটাতে এটা ওই না, এটা হচ্ছে ইম্পায়ারমেন্টে, জেনারেটিং ইউনিট ইম্পায়ারমেন্টে। ইনট্যাঞ্জিবল অ্যাসেটের ডেফিনেশনটা আপনারা জানেন। ইম্পায়ারমেন্ট, ইনট্যাঞ্জিবল অ্যাসেটের ক্ষেত্রে অ্যামortization হয়, ডেপ্রিসিয়েশন হয় না, ইনডিফিনিট লাইফ টাইম কত অ্যামortize করব? অ্যামortize করি না, গুডউইলের কোনো অ্যামortize করি না, বাট ওইটাকে আমরা অবশ্যই অবশ্যই ইম্পায়ারমেন্ট লস করি, যদি মানে ইম্পায়ারমেন্ট লস টেস্ট করি, যদি হয় ইম্পায়ারমেন্ট চার্জ করি, না হইলে আমি প্রতি বছর এটা রিভিউ করে যাই। ওকে। হ্যাঁ। এরকম ইয়ার শুরু হয়েছে, ওরা এখন এক্সপেন্ড রিসার্চের টাকা ইনভেস্ট করছে, হুম। এখন জানুয়ারিতে শুরু করছে, হুম। মেতে এসে ওরা শিওর হয়েছে, ওরা কনফিডেন্ট হচ্ছে যে এটা এখন কমার্শিয়ালি এটা তাহলে রিসার্চ না, এটা হচ্ছে ডেভেলপমেন্ট। এখন আমি যে ক্যাপিটালাইজ করব ওই যে যেদিন শিওর, না যেদিন শুরু হয়েছে মানে শেষ, যেদিন শেষ শিওর হয়েছে, মার্চ থেকে তো করব, ওদিন সে কনফিডেন্ট আছে যে এটা হবে। তার আগ পর্যন্ত হচ্ছে তার এটা রিসার্চ কস্ট হিসেবে এক্সপেন্স চলে যাবে। ওকে। সো এখানে আপনাদের মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং ভালোই আছে, খুব একটা প্রবলেম নাই। এটা একটু দেখে ফেলেন আপনারা জাস্ট এট এ গ্লান্স। আসলে আমার ক্যাপিটালাইজ তো ওই মার্চ থেকেই করব, মার্চ থেকেই হবে, অ্যামortization কিন্তু আবার মার্চ থেকে হবে না, এটা একটু খেয়াল রাখবো। জানুয়ারি থেকে করব। মানে না, অ্যামortization হবে হচ্ছে যেদিন আমার অ্যাসেটটা ইউজেবল হবে ওই দিন থেকে, আচ্ছা আচ্ছা, মানে যেদিন থেকে প্রোডাকশন শেষ, যেখান থেকে আপনি, মানে ওই যেরকম মার্চে কনফিডেন্ট হ্যাঁ, হয়েছে বাট কাজ শেষ শেষ হয়েছে জুনে, তাহলে জুন থেকে অ্যামortization হবে। এক্স্যাক্টলি, এরকম একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ এটা সেপ্টেম্বরে আসলে 2018-তে মনে হয়, অবজেক্টিভ টেস্ট কোয়েশ্চেন। ওকে, আমরা একটা ছোট ব্রিফ এখানে দিচ্ছিলাম যে রিসার্চ, অলওয়েজ রিমেম্বার রিসার্চ এক্সপেন্ডিচার উইল অলওয়েজ চার্জ অ্যাজ আ পিএনএল এক্সপেন্স। রিসার্চ এক্সপেন্স সবসময় কি হবে? স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসে এক্সপেন্স হিসেবে চার্জ হবে। রিসার্চ এক্সপেন্সটা ক্যাপিটালাইজ করার কোনো সুযোগ, চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নাই। তাহলে আমি ক্যাপিটালাইজ করার চিন্তা করব কোন আইটেমটাকে? ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টটা তখনই করব যখন এটা আমার ক্রাইটেরিয়া মিট করবে। তাহলে ক্রাইটেরিয়া কি? পাইরেট। পাইরেট কি? প্রবাবল ইকোনমিক বেনিফিট, ইন্টেনশন টু কমপ্লিট, রিসোর্সেস আর অ্যাভেলেবল, অ্যাবিলিটি টু সেল, technically or technologically feasible, and estimated cost can be reliably measured. এইটা আসলে আলাদা করে কোনো ক্রাইটেরিয়া না, এটা আপনাদের কাছে একটু ডিফিকাল্ট মনে হচ্ছে দেখে, কোশ্চেনে তো বলে দেয় যে ডেভেলপমেন্ট মিট করে, শুরু হয়ে গেছে। শুরু মিট করে, বাট অনেক সময় অবজেক্টিভ টেস্ট কোশ্চেনে আপনাকে এই কোশ্চেনটা আসতে পারে যে ডেভেলপমেন্ট কস্ট ক্যাপিটালাইজ করার ক্রাইটেরিয়া গুলা নিচের কোনগুলা। সো এরকম কোশ্চেন আসতে পারে। এখন এখানে আসলে ওই অ্যাসেট ক্যাপিটালাইজেশনের ক্রাইটেরিয়া আপনি খেয়াল করে দেখেন, প্রবাবল ইকোনমিক বেনিফিট, এস্টিমেটেড কস্ট, এই দুইটাই কিন্তু আমার ওই ক্যাপিটালাইজেশনের। বাকিগুলা কিন্তু এই যে ইন্টেনশন টু কমপ্লিট, রিসোর্সেস অ্যাভেলেবল, অ্যাবিলিটি টু ইউজ অর সেল, টেকনিক্যাল ফিজিবিলিটি, এগুলা সবই হচ্ছে প্রবাবল ইকোনমিক বেনিফিটের সাথে রিলেটেড। দেখেন কিভাবে, ইন্টেনশন টু কমপ্লিট, যদি আপনার কমপ্লিট করার ইন্টেনশন না থাকে তাহলে কি এটা কমপ্লিট হবে? আর কমপ্লিট না হলে বেনিফিট পাবেন না। রিসোর্সেস আর অ্যাভেলেবল, আপনার যদি রিসোর্স না থাকে, ফাইন্যান্স না থাকে, আপনি কমপ্লিট করতে পারবেন? কমপ্লিট করতে না পারলে বেনিফিট পাবেন না।
অ্যাবিলিটি টু ইউজ, আপনার যদি ডিমান্ডই না থাকে ওইটার সেল করার অ্যাবিলিটি না থাকে, তাহলে কি আপনি এখান থেকে কোনো বেনিফিট পাবেন না। টেকনিক্যালি ফিজিবল, আপনি এমন একটা টেকনোলজিক্যালি অ্যাসেট বানাইছেন যেটা আসলে ব্যাকডেটেড টেকনোলজি, অ্যাগেন এটার মার্কেটের ডিমান্ড টেকনোলজিক্যালি ব্যাকডেটেড, তাহলে তো আর এটা আসবে না, মানে আপনি ডিমান্ড নাই তার মানে এটার বেনিফিটও নাই। সো আলটিমেটলি সবগুলোই প্রবাবলি ইকোনমিক বেনিফিটের সাথে কানেক্টেড, ক্লিয়ার। এরপরে আপনারা যে পয়েন্টটা বলতেছিলেন ওই পয়েন্টটাতে আসি, এটা আসলে ওই ডেভেলপমেন্টের, ইনডিফিনিট টাইম থাকলে এই যে তখন আর এই আমি আপনার পয়েন্টটাতে আসছিলাম যে অ্যামোর্টাইজেশনের ক্ষেত্রে কি হবে। অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড অ্যামোর্টাইজেশন ক্রেডিট। আমরা অ্যামোর্টাইজেশন কোনগুলোর ক্ষেত্রে করি, যেগুলো ফিনিট ইউজফুল লাইফ আছে, লাইক আমার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টও একই, ল্যান্ডের তো আমরা কোনো ডেপ্রিসিয়েশন করি না, করি কি না। এখানেও সেম, যেই ইনটেনজিবল অ্যাসেটের ফিনিট ইউজফুল লাইফ থাকবে না ওগুলার আমরা অ্যামোর্টাইজেশন করতে পারবো না। ইনডেফিনিট আর ইনফিনিট কি বোঝায়? হ্যাঁ, ইনডেফিনিট আর ইনফাইনাইট একই, মানে আপনি ডিফাইন করতে পারতেছেন না। ইনফিনিট মানে হচ্ছে আজীবনে, কতদিন আছে শিওর না, আর ওই একই মানে কাছাকাছি। যেমন এটা একটা পারফেক্ট এক্সাম্পল হচ্ছে গুডউইল। গুডউইলের ইউজফুল লাইফ কত, এটা কি জানেন? যেমন ওবায়দুল কাদেরের ধরেন গত বছর হিউজ গুডউইল আসলো, বাট নাই তো এখন। যেমন মুরাদ চাকলা, এর তো রেপুটেশন একবারই শেষ। সো রেপুটেশনের ইউজফুল লাইফ কতদিন হয় এবং ইম্পেয়ারমেন্ট হইতে কতটুকু সময় লাগে, নোবডি নোস। সো এক্ষেত্রে এটার জন্য আমরা কোনো অ্যামোর্টাইজেশন করি না, রাইট। বাট যেগুলার অ্যামোর্টাইজেশন করি না, যে ইনটেনজিবল অ্যাসেটের ইনডিফিনিট ইউজফুল লাইফ, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ওগুলাকে আমরা অবশ্যই অবশ্যই ইম্পেয়ারমেন্টের জন্য রিভিউ করি। মানে ইম্পেয়ারমেন্ট হোক না হোক, আমি ইম্পেয়ারমেন্ট টেস্টের জন্য রিভিউ করি যে ইম্পেয়ারমেন্টটা হয়েছে কিনা। তার মানে কি, আপনারা যে গুডউইলের ইম্পেয়ারমেন্টটা পড়েন না, দেখেন না, এটা কিন্তু এই কারণে প্রতি বছর কিন্তু এই রিভিউটা হয়। তাহলে আমাদের আর কোনো প্রবলেম নাই। অ্যামোর্টাইজেশন আমরা দুই মেথডে করি, স্টেট লাইন মেথড আর বেসড অন রেভিনিউ। আই থিংক ইউ গাইস ক্যান আন্ডারস্ট্যান্ড। তাহলে আমাদের এখানে ওইরকম কোনো প্রবলেম নাই। আমরা একটু পরের আইএস এ যাই। আসলে এখানে ইম্পেয়ারমেন্ট লস, আইএস 36, এনিথিং? আমি 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 মেইন জিনিসটা বলি, ইম্পেয়ারমেন্ট লস কখন হয়, যখনই কোনো ইন্ডিকেশনস থাকে, ঠিক না? ইন্ডিকেটরস থাকে, দুইটা ইন্ডিকেটরস, একটা হচ্ছে ইন্টারনাল ইন্ডিকেটরস আর একটা এক্সটার্নাল ইন্ডিকেটরস। এই ইন্ডিকেটরস গুলো যখন থাকে, ইট ইজ লাইক কোভিড। মানে কোভিড এর কি হয়, কোভিড এর ইন্ডিকেটর থাকলে আপনি চেক করে দেখেন না যে আপনার কোভিড হয়েছে কি হয় নাই। সেম গোস টু, আপনি যখন একটা অ্যাসেট দেখবেন, ওই অ্যাসেটটার সিমটম দেখে আপনাকে টেস্ট করতে হবে ইম্পেয়ারমেন্ট হয়েছে কি হয় না। তাহলে ওই সিমটম গুলা কি, ইন্টারনাল কিছু সিমটম আছে। যেমন ইন্টারনাল সিমটম কি, যে অ্যাসেটটা ড্যামেজ হয়েছে, ফায়ার হয়েছে, এই অ্যাসেটটা আগের মতো ইউজ করা যাচ্ছে না, ঠিক না? এখন নেক্সট কোয়েশ্চেন আসে হচ্ছে, এখানে আমি অলওয়েজ একটা কোয়েশ্চেন করি, তাহলে ইম্পেয়ারমেন্ট লস আর ডেপ্রিসিয়েশন এই দুটো কি এক জিনিস? ইম্পেয়ারমেন্ট করতে বসে করি, ডিপ্রেসিয়েশন করতে বসে করা। মানে ইম্পেয়ারমেন্ট লস আর ডেপ্রিসিয়েশন কি এক জিনিস? ডিফারেন্সটা কি আসলে? ইম্পেয়ারমেন্ট লস হচ্ছে ফল ইন ফেয়ার ভ্যালু। বলেন। ইম্পেয়ারমেন্ট লস হচ্ছে, ক্যারিং ভ্যালু থেকে যখন ওকে, ফার্স্টে আপনি আসেন ডেপ্রিসিয়েশনটা কি। ডেপ্রিসিয়েশন হচ্ছে একটা কনজিউম কস্ট অ্যালোকেট করার একটা মেথড, ঠিক না? মানে আপনি অ্যাসেটটা ইউজ করার কারণে প্রতি বছর যে ইকোনমিক ভ্যালু কমে যাচ্ছে, এই ইকোনমিক ভ্যালু ডিক্লাইন করার যে অ্যামাউন্টটা এস্টিমেট করছেন সেটাকে আপনি বলছেন ডেপ্রিসিয়েশন। এটা আমি কেন করি, ফর ওয়্যার এন্ড টিয়ার। ওয়্যার এন্ড টিয়ার মানে আপনি অ্যাসেটটা ইউজ করার কারণে, যেমন আপনি ল্যাপটপের কথা চিন্তা করেন, ল্যাপটপ আপনি প্রথম বছর যখন ইউজ করছেন, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার কিন্তু আপনাকে সেম পারফরমেন্স দিবে না, রাইট? ওকে, বাট হোয়াট অ্যাবাউট ইম্পেয়ারমেন্ট? একটা মেশিনের কথা আমরা চিন্তা করি, মেশিন আপনি রেগুলার ডেপ্রিসিয়েশন করেন, বাট হোয়াট হ্যাপেন সাডেনলি, মেশিনটা আগুন লেগে, আগে এই মেশিনের ক্যাপাসিটি ছিল 15,000 ইউনিট পার মান্থ, বাট এটা হঠাৎ করে এটা হয়ে গেছে হচ্ছে 8,000 ইউনিট পার মান্থ, and that is called subject to impairment. আমি বুঝতে পারছি কথাটা? তখন আপনি চেক করে দেখবেন আপনার এই মেশিনটা, তার মানে ইম্পেয়ারমেন্ট ইজ রিলেটেড টু এফিসিয়েন্সি অফ অ্যাসেট। মানে ওই অ্যাসেটটা ইউজ করে আপনি আগে কতটুকু বেনিফিট পাইতেন, ম্যাক্সিমাম কতটুকু বেনিফিট পাইতেন, এবং এই বছর আপনি কতটুকু বেনিফিট পাবেন। আমি কতটা বুঝতে পারছি? মানে আগে কত পেতেন, যেমন ধরেন আমি যদি বলি আমার অ্যাসেটের ক্যারিং ভ্যালু হচ্ছে 1 লাখ, বাট আমি এই অ্যাসেট থেকে ম্যাক্সিমাম বেনিফিট পাবো $80,000, আমি কি তাহলে অ্যাসেটটাকে আর 1 লাখে দেখাতে পারবো? তাহলে আমাকে কত টাকায় দেখাতে হবে? 80,000 টাকায় দেখাতে হবে। এই যে 20,000 টাকা আমাকে রিডিউস করতে হবে, দ্যাট 20,000 ইজ ইম্পেয়ারমেন্ট লস। ক্লিয়ার? তাহলে ইট ইজ রিলেটেড টু ক্যারিং ভ্যালু এন্ড রিকভারেবল অ্যামাউন্ট।
And what is recoverable amount? Recoverable amount is the higher of value in use and fair value less cost to sales. You guys know. তাহলে এখানে তার মানে ইম্পেয়ারমেন্ট কেন করতে হয়, কিভাবে করতে হয়, দ্যাট উই অল নো, রাইট? বাট এই ইন্ডিকেটরের মধ্যে আমি ইন্ডিকেটর গুলো একটু আপনাদের সামনে ওপেন করি। এই ইন্ডিকেটরের মধ্যে একটা ইন্ডিকেটর ইটস কমন, এই যে এই লাইনটা যেটা আপনারা বারবার বলতেছিলেন, ইনট্যাঞ্জিবল অ্যাসেট উইথ অ্যান ইনডেফিনিট ইউজফুল লাইফ or not yet available for use such as goodwill acquired in business combination are subject to annual impairment test irrespective of whether there are indications of impairment or not. ঠিক না? এটা ইম্পেয়ারমেন্টের ইন্ডিকেশনস থাকুক, মানে উপরের ইন্ডিকেটরস গুলো থাকুক না থাকুক, আপনাকে অবশ্যই ইম্পেয়ারমেন্ট টেস্ট করতে হবে। গট দ্য পয়েন্ট? ওকে, এখন তাহলে আমরা মোটামুটি ভাবে ইম্পেয়ারমেন্টের বেসিক ব্যাপারটা বুঝলাম। এরপরে ব্যাপারটা কি, যে ইম্পেয়ারমেন্ট যখন আমি রেকগনাইজ করব, অ্যাগেন এই যে কথাটা অলরেডি আমরা বলে ফেলছি, এই রেকগনিশনটা যদি কস্ট মডেলের হয় তাহলে আমার সিম্পল ডাবল এন্ট্রি, ইম্পেয়ারমেন্ট লস ডেবিট অ্যাসেট ক্রেডিট, রাইট? বাট যদি এটা রিভ্যালুয়েশন মডেলের হয় তখন ওই যে আমরা একটু আগে যে মেথডটা দেখে আসলাম, যে আগে আমাকে রিভ্যালুয়েশন সারপ্লাসটা অ্যাডজাস্ট করে তারপরে বাকিটুকু প্রফিট অ্যান্ড লসে দেখাতে হবে। ক্লিয়ার? নাও ক্যাশ জেনারেটিং ইউনিট যেটা আপনি বলছিলেন, সো ক্যাশ জেনারেটিং ইউনিট ইজ আন্ডার ইম্পেয়ারমেন্ট লস। সো এখানে কোনো কোশ্চেনস? ক্যাশ জেনারেটিং ইউনিট আগে তো আমরা গুডউইল কে না, আগে গুডউইল না, আগে আমরা করি হচ্ছে স্পেসিফিক অ্যাসেট। মানে যদি কোশ্চেন বলে দেয় স্পেসিফিক কোন অ্যাসেট যদি ড্যামেজ হয় এবং কোশ্চেনে যদি বলে দেয় ওই অ্যাসেটটার ইম্পেয়ারমেন্ট হয়েছে, আগে হচ্ছে স্পেসিফিক ড্যামেজড অ্যাসেট, এই যে এখানে লেখা আছে। ওকে, দেন হচ্ছে গুডউইল, এন্ড তারপর হচ্ছে যদি রিমেইনিং কোন ইম্পেয়ারমেন্ট লস থাকে, রিমেইনিং যে অ্যাসেট আছে সেটাকে প্রপোর্শনেট মেথডে আমরা করব। আদার অ্যাসেটস তো ইগনোর করি না, আদার অ্যাসেট বলতে আদার কারেন্ট অ্যাসেট ইগনোর করি, কারেন্ট অ্যাসেট বাট আদার অ্যাসেট বলতে আমরা বুঝাচ্ছি ধরেন কোনো আদার বিল্ডিং অথবা আদার নন কারেন্ট অ্যাসেট, এগুলো আদার কারেন্ট অ্যাসেট আমরা ইগনোর করি বিকজ ওই অ্যাসেটটা আমি রিকভারেবল অ্যামাউন্টই পাবো, এই কারণে আমি ইগনোর করি। ওকে, আই থিংক প্রবলেম নাই, রাইট? রিভার্সাল অফ ইম্পেয়ারমেন্ট, একটা জিনিস মনে রাখবো, রিভার্সাল আমি ম্যাক্সিমাম অতটুকুই করতে পারবো, ওই যে লোয়ার অফ ক্যারিং ভ্যালু এন্ড রিকভারেবল অ্যামাউন্ট, আমি এখানে আর এর থেকে রিভার্সাল করতে পারবো না। এন্ড একটা জিনিসের কখনোই রিভার্সাল, মানে আমি তো ইম্পেয়ারমেন্ট লস করলাম, বাট পরবর্তী বছরে গিয়ে যদি আমি আবার চেক করে দেখি যে আমার রিকভারেবল অ্যামাউন্ট এবং ক্যারিং ভ্যালু, যেমন ইম্পেয়ারমেন্ট লস কখন হয়, যখন ক্যারিং ভ্যালুর থেকে রিকভারেবল অ্যামাউন্টটা কম হয়, ঠিক না? বাট এটা ডিফারেন্স সিনারিও হতে পারে না, রিভার্স সিচুয়েশন হতে পারে না, পরের বছর আবার রিকভারেবল যদি বেশি হয় তখন কি আমি আবার রিকভারেবল অ্যামাউন্টে রেকর্ড করতে পারবো? তখন এই দুটোর মধ্যে যেটা লোয়ার সেটাই আমি দেখাতে পারবো, এর বেশি আমি দেখাতে পারবো না। মানে বাংলা কথা হচ্ছে ক্যারিং ভ্যালু এবং রিকভারেবল অ্যামাউন্ট এই দুটোর মধ্যে যেটা কম, এই অ্যামাউন্টে অলওয়েজ অ্যাসেটটা রেকর্ড হবে প্রুডেন্স কনসেপ্ট অনুযায়ী। ক্লিয়ার? একটা জিনিস রিভার্সাল কখনোই হবে না, যেটা একটু আগে বললাম, যেমন আওয়ামী লীগের গুডউইল আর ব্যাক করবে না, ঠিক না? অন্য জায়গায় আমার ফ্যামিলি, আমার ফ্যামিলিও ছিল, আই ইউজ টু, বাট নট নাও। ওকে, সো দ্যাটস দ্য সেম থিং, ঠিক না? সেম গোস টু বিজনেস। যেমন ইভ্যালি যখন একটা কাজ করছিল, ইভ্যালির কিন্তু গুডউইল আর ব্যাক করে নাই, ওরা কিন্তু 5,000 কোটি টাকা গুডউইল হিসেবে দেখাইছিল, যেটা ইন্টারনালি জেনারেটেড গুডউইল। দেখানো সম্ভব? আইএস 38 কি বলে, ইন্টারনালি জেনারেটেড কোন অ্যাসেট আপনি দেখাতে পারবেন না, বাট ওরা দেখাইছিল। এটা কোশ্চেন করো কাস্টমার বেস, এটা এটাও গুডউইল হয়, মানে এটাও হচ্ছে আপনার ইনট্যাঞ্জিবল অ্যাসেট হয়, ইনট্যাঞ্জিবল অ্যাসেট হয়, পারবেন। ওকে, বাট এটা অবশ্যই আমি বলি নট ইন্টারনালি জেনারেটেড, যদি কারো থেকে কিনে নেন তখন, মানে আপনার ইন্টারনালি জেনারেটেড কাস্টমার লিস্ট আপনি দেখাতে পারবেন না, বাট যদি কারো থেকে ইনভেস্টমেন্ট করতে, মানে কারো থেকে অ্যাকোয়ার করে নেন কাস্টমার লিস্ট, সেটা আপনি পারবেন। ওকে, তাহলে এখানে কারো কোশ্চেন নাই, আর আমরা দেখলাম মোটামুটি ভাবে এটা, আই থিংক এটা দরকার আমার। কতটুকু দরকার বলেন? আর এই যে হেল্প করছে এটা আমরা কিভাবে জানি করতাম, মানে এটা কেমনে প্লেস করতে হয় সেগুলো লিখছি। আচ্ছা, এগুলো কি আমি পড়াইছি আপনাদের? না মনে পড়ে না, বাট আমি কেন কনফিউজড হয়ে যাচ্ছে আমি বলি আপনাকে। আমার কনফিউশন হওয়ার পিছনে একটা কারণ হচ্ছে আমি এগুলো এবারও পড়াইছি, বাট পড়াইছি এসবিআর ব্যাচে। আচ্ছা হ্যাঁ, তোর এসবিআই কিন্তু অনেকগুলো না ম্যাচ ওই, পেয়েছি। না ম্যাচ বলতে আমার ইউটিউব দুইটা প্লে লিস্ট করা, একটা আপনাদের রেফার আর একটা এসবিআর। সো কনফিউজ হয়ে যায় কারণ হ্যাঁ, আমাদের টপিক
হ্যাঁ না, বাট ওগুলো তো একটু মানে অ্যাডভান্স লেভেলের টপিক, বাট স্টিল এগুলার লাগে, এগুলা দিয়েই অ্যাডভান্স। সো আপনি বলতেছেন হচ্ছে হেল্প ফর সেলের ব্যাপারটা কি। ফার্স্টে আপনাকে বুঝতে হবে যে হেল্প ফর সেলের এই আইএফআরএসটা আসলে কি। মানে নন কারেন্ট অ্যাসেট হেল্প ফর সেলের তিনটা জিনিস আছে, মানে বেসিক্যালি দুইটা জিনিস, একটা হচ্ছে নন কারেন্ট অ্যাসেট হেল্প ফর সেল অ্যান্ড ডিসকন্টিনিউড অপারেশনস। ওকে, বাট এই ডিসকন্টিনিউড অপারেশনের একটা এক্সটেন্ডেড টপিক হচ্ছে ডিসপোজাল গ্রুপ। তাহলে তিনটা জিনিস যদি আপনি শিখেন আপনার এফআর এর জন্য ইট ইজ ডান। তাহলে ফার্স্টে আপনাকে বুঝতে হবে হোয়াট ইজ অ্যাসেট হেল্প ফর সেল, রাইট? দেন আপনাকে বুঝতে হবে হোয়াট ইজ ডিসকন্টিনিউড অপারেশন, দেন আপনাকে বুঝতে হবে হোয়াট ইজ ডিসপোজাল গ্রুপ। ওকে, ফার্স্টে আমরা আসি অ্যাসেট হেল্প ফর সেল। অ্যাসেট হেল্প ফর সেল কি? যে অ্যাসেটটা, আমি আবারও বলছি, আমি আবারও জিনিসটা ক্লিয়ার করি। অ্যাসেট হেল্প ফর সেল মানে কিন্তু এটা না যে অর্ডিনারি কোর্স অফ বিজনেসে আপনি অ্যাসেট সেল করতেছেন। এটা আপনার জন্য এতদিন প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ছিল, আর অন্য কোনো নন কারেন্ট অ্যাসেট ছিল, যে অ্যাসেটটা আপনি আপনার বিজনেস এতদিন ইউজ করে আসছেন। ফর সাম রিজন দ্য ম্যানেজমেন্ট হ্যাজ ডিসাইডেড টু সেল ইট উইদিন নেক্সট ওয়ান অ্যাকাউন্টিং ইয়ার। তার মানে অ্যাসেট হেল্প ফর সেল মানে হচ্ছে যেই অ্যাসেটটার আপনি আর ভ্যালু ইন ইউজ হবে না, মানে যে অ্যাসেটটার বেনিফিট আপনি ভ্যালু ইন ইউজ দিয়ে আর করবেন না, যে অ্যাসেটটার বেনিফিট আপনি অনলি রিকভার করবেন থ্রু ফেয়ার ভ্যালু, মানে কি থ্রু ডিসপোজাল ভ্যালু। বুঝতে পারছি কথাটা? তাহলে যখনই আপনি একটা অ্যাসেটকে হেল্প ফর সেলে রেকগনাইজ করবেন, আপনি এটাকে ক্লাসিফাই করবেন, তখন আপনি কত টাকায় দেখাবেন, দ্যাট ইজ দ্য পয়েন্ট। সেটা হচ্ছে আপনার জন্য। সো এখানে আমরা বলতেছি যে অ্যাসেট হেল্প ফর সেল ক্যারিং ভ্যালু ইজ রিকভার্ড থ্রু সেল এগ্রিমেন্ট রাদার দেন ইউজিং ইট কন্টিনিউয়াসলি। ক্লিয়ার? তাহলে যখনই আপনি অ্যাসেট হেল্প ফর সেল বলতেছেন, তাহলে পরের কোয়েশ্চেনটা আসে যে এই অ্যাসেট হেল্প ফর সেল কি আপনি যে কোনো অ্যাসেটকে বলতে পারবেন? তাহলে এটার কিছু ক্রাইটেরিয়া আছে, যে ক্রাইটেরিয়া তিনটা মিট করতে হবে আপনাকে। তো ওই ক্রাইটেরিয়াতে আমরা যাচ্ছি, বাট আমরা আগে দেখি যে অ্যাসেট হেল্প ফর সেল যদি হয় এটা প্রেজেন্টেশনটা কি হবে। আমরা একটু আগেই বলছিলাম যে অ্যাসেট হেল্প ফর সেল হলে এটাকে কি আপনি আর নন কারেন্ট অ্যাসেট হিসেবে দেখাবেন? এটাকে আপনি অ্যাসেট হেল্প ফর সেলে যখন আনবেন তখন এটা আপনার জন্য আর নন কারেন্ট অ্যাসেট নাই। কেন? বিকজ যেটা আমি বললাম এটা নেক্সট 12 মান্থের মধ্যে আপনি সেল করে দিবেন। তাহলে এটা আপনাকে কারেন্ট অ্যাসেটের আন্ডারে একটা সেপারেট লাইন ক্রিয়েট করতে হবে, নন কারেন্ট অ্যাসেট হেল্প ফর সেল। তাহলে একটা সেপারেট লেজার ক্রিয়েট করতে হবে আপনাকে। এই নন কারেন্ট অ্যাসেট হেল্প ফর সেল এখন অ্যামাউন্ট কত হবে, দ্যাট ইজ দ্য কোশ্চেন। দেখেন লেখা আছে অ্যামাউন্ট শুড বি মেজার্ড অ্যাট লোয়ার অফ ক্যারিং ভ্যালু অ্যান্ড ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেলস। ওই যে সাচ অ্যাজ আমার ইম্পেয়ারমেন্টের মতো, ঠিক না? আমার এই অ্যাসেটটার ক্যারিং ভ্যালু কত, আর এখানে আমরা ইম্পেয়ারমেন্ট লসের ক্ষেত্রে বলতাম রিকভারেবল অ্যামাউন্ট, কেননা ওইখানে ভ্যালু ইন ইউজের ব্যাপারটা ছিল, বাট এখানে কিন্তু আর আমার ভ্যালু ইন ইউজের ব্যাপারটা নাই। তাহলে আমার ক্যারিং ভ্যালু এবং ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেলের মধ্যে যেটা কম হবে সেই অ্যামাউন্টে আমি অ্যাসেট হেল্প ফর সেলের আন্ডারে দেখাবো। ক্লিয়ার? এখন আসেন ক্যারিং ভ্যালু হচ্ছে 1 লাখ, বাট ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল হচ্ছে 90,000। তাহলে এই অ্যাসেটটা এতদিন ধরে আমি কোন অ্যাকাউন্টে এনে দেখাইছি? প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, ঠিক না? তাহলে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ক্যারিং ভ্যালু কত ছিল এতদিন? 1 লাখ ছিল। তাহলে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট তো ক্রেডিট হয়ে যাবে 1 লাখ, ঠিক না? বাট ডেবিট হবে কত? ভ্যালু ইন ইউজ, মানে সরি ডেবিট হবে কত? অ্যাসেট হেল্প ফর সেল, বাট কত টাকা হবে? আমি কি আর 1 লাখ টাকা দেখাতে পারবো? 90,000 দেখাতে পারবো। তাহলে ডেবিট 90,000, ক্রেডিট 1 লাখ, মিলল? এক্স্যাক্টলি। তাহলে যতটুকু এখানে ইম্পেয়ারমেন্ট, তার মানে এটা একটা অটো ইম্পেয়ারমেন্ট চেক হয়ে যাচ্ছে, এবং যতটুকু ইম্পেয়ারমেন্ট লস হবে ততটুকু ডিরেক্টলি প্রফিট অ্যান্ড লসে চলে যাবে। কথাটা ক্লিয়ার? এখন যেই দিন আমি এটাকে হেল্প ফর সেলে রেকগনাইজ করতেছি, এই দিনের পরে কি আর ডেপ্রিসিয়েশন হবে এই অ্যাসেটটার? কারণ আমি তার অ্যাসেটটা ইউজ করব না, এটা ডেপ্রিসিয়েশনও হবে না। কথাটা ক্লিয়ার? এখন এতগুলো কথা যে আমরা বললাম, এই কথাগুলো তখনই বলতে পারবো যখন আমার হেল্প ফর সেলের ক্রাইটেরিয়া মিট করবে। কারণ আমি তো চাইলে আমার মন মতো হেল্প ফর সেলে আনতে পারবো না কোনো অ্যাসেটকে। তাহলে ক্রাইটেরিয়া কি? এই হচ্ছে তিনটা ক্রাইটেরিয়া। কি কি? নাম্বার 1, ইট ইজ অ্যাভেলেবল ফর ইমিডিয়েট সেল, এটা আপনাকে ইমিডিয়েটলি সেল করতে পারতে হবে, রাইট? তার মানে কি এটা যদি মেজর মডিফিকেশন করতে হয় তাহলে আবার এটা হেল্প ফর সেল হবে না। নাম্বার 2, সেল মাস্ট বি হাইলি প্রবাবল। দেখেন যেগুলা আপনার জন্য ইম্পর্টেন্ট লাইন ওগুলা বোল্ড করা, তার মানে হাইলি প্রবাবল এই ওয়ার্ডটা আপনার জন্য ইম্পর্টেন্ট। তাহলে হাইলি প্রবাবল কিভাবে ডিটারমাইন করবেন, এটার জন্য আপনাকে আবার এই 5টা পয়েন্ট দেখতে হবে।
বাট হাইলি প্রবাবল কি, এটা তো বুঝতেছি যে আমার আমার এটা সেল করার চান্সেস বেশি বেশি অনেক হাই, ভেরি হাই, অ্যান্ড ইট হ্যাজ টু বি জেনুইন অ্যাসেট, নট এনি অ্যাবান্ডন্ট অ্যাসেট। তাহলে এখন আপনাকে ভালো করে বুঝতে হবে হোয়াট ইজ অ্যাবান্ডন্ট অ্যাসেট। এর বেজে এরকম অনেক অ্যাসেট আছে যেটা আপনাকে কোনো বেনিফিটই দেয় না, মানে যেটা আনইউজ অবস্থায় পড়ে আছে। অ্যাবান্ডন, অ্যাবান্ডন মানে কি, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, যেখান থেকে আপনি কোনো বেনিফিট পাচ্ছেন না, আছে না এরকম অ্যাসেট? সো দ্যাট ইজ কল্ড অ্যাবান্ডন অ্যাসেট। অ্যাবান্ডন অ্যাসেটকে আপনি কখনোই হেল্ড ফর সেলে রাখতে পারবেন না। আর তার থেকে বড়, অ্যাবান্ডন অ্যাসেটের সব থেকে বড় এক্সাম্পল, কোনো থানার সামনে দিয়ে দেখবেন যে প্রচুর বাইক টাইক পড়ে থাকে না, এগুলো অ্যাবান্ডন আইটেম বলে ওগুলোরে। আমি কি কথাটা বুঝতে পারলাম? তাহলে এখন আসেন, যখনই এই তিনটা ক্রাইটেরিয়া মিট করবে তখনই আপনি অ্যাসেটকে হেল্ড ফর সেলের আন্ডারে রাখতে পারছেন। ক্লিয়ার? ওকে, এখন আসেন এখানে হাইলি প্রবাবল কিভাবে হবে সেটা আপনাকে আবার 5টা পয়েন্ট দিয়ে বলছি। কি কি পয়েন্ট? নাম্বার 1, আপনার ম্যানেজমেন্ট হচ্ছে কমিটেড এটা সেল করার জন্য। নাম্বার 2, এই সেল প্রাইসটা যেটা আপনি আপনি যে আস্কিং প্রাইস বলছেন যেটা রিজনেবল হতে হবে। যেমন আপনি একটা ল্যাপটপ সেল করবেন অথবা 100টা ল্যাপটপ সেল করবেন, আপনার এই ল্যাপটপের মার্কেট ভ্যালু হচ্ছে 20,000 করে, বাট আপনি চেয়ে রাখতেছেন হচ্ছে 1.5 লাখ টাকা করে, তাহলে এটা তো রিজনেবল না, রাইট? নাম্বার 3, সেল নাম্বার 2, এটা আমরা মিস করে গেছি, রাইট? অ্যাক্টিভ প্রোগ্রাম। অ্যাক্টিভ প্রোগ্রাম বলতে আমরা যেটাকে বোঝাই যে আপনি যে সেলটা করবেন হয় কোনো এজেন্টের সাথে কমিউনিকেট করবেন, নয় এটাকে অ্যাডভার্টাইজমেন্ট দিবেন, আপনাকে কোনো একটা অ্যাক্টিভিটিস করতে হবে যে আপনি এটা সেল করতে চান, রাইট? নাম্বার 4, সেল এক্সপেক্টেড টু বি কমপ্লিট উইদিন 1 ইয়ার। এখানে খেয়াল করেন, এক্সপেক্টেড টু বি কমপ্লিট, আমাকে কি বলছে সেল মাস্ট বি কমপ্লিট? মানে এখানে কিন্তু মাস্ট বি বলে নাই। তার মানে কি, যদি 12 মাস পরে গিয়ে দেখেন অ্যাসেসমেন্ট করে যে না এটা আইএফআরএস 5 এর ক্রাইটেরিয়া মিট করে না, তখন কিন্তু আপনাকে আবার এটা আইএস 16 এ দেখে নিয়ে যেতে হবে। তখন আপনাকে ইভালুয়েট করে দেখতে হবে স্টিল এটা ক্রাইটেরিয়া মিট করে কিনা। ক্লিয়ার? নাম্বার 5, নো ইন্টেনশন দ্যাট ওয়্যার উইল বি সিগনিফিকেন্ট চেঞ্জেস, মানে আপনার আর ইন্টেনশন চেঞ্জ হবে না, আপনি এটাকে হেল্প ফর সেলই রাখবেন। তাহলে এই ক্রাইটেরিয়া যদি মিট করে তাহলে এটাকে আপনি হেল্প ফর সেলে রাখতে পারবেন, এবং হেল্প ফর সেলে রাখলে কি হবে সেটা আমরা একটু আগে দেখলাম। এখন ক্লিয়ার? ওকে, এখন আসেন তাহলে আরেকটা পয়েন্ট বাকি রয়ে গেল, ডিসকন্টিনিউড অপারেশনস। ওকে, হোয়াট ইজ ডিসকন্টিনিউড অপারেশনস? ডিসকন্টিনিউড অপারেশনস মানে কি, এটা যে আমি বিজনেস বন্ধ করে দিব? ইজ ইট মিন ডিসকন্টিনিউড অপারেশন? হ্যাঁ, একটা পার্ট ইয়েস, এ পার্ট, নট দ্য বিজনেস। যেমন আপনি এবিসি কোম্পানি, আপনার ধরেন 10টা রুটে বাস আছে, আপনি যদি 10টা রুটের বাসই বন্ধ করে দেন তাহলে কিন্তু ডিসকন্টিনিউড অপারেশন না। আপনি একটা রুটের বাস যদি বন্ধ করেন সেটা হচ্ছে আপনার জন্য ডিসকন্টিনিউড অপারেশনস। আমি বুঝতে পারছি। আপনার 5টা প্রোডাক্ট আছে, আপনি 5টা প্রোডাক্ট দিয়ে বিজনেস করেন, যদি 5টা প্রোডাক্টই বিজনেস গুটাই ফেলেন তাহলে এটা ডিসকন্টিনিউড অপারেশনস না, এটা হচ্ছে লিকুইডেশন অফ ইউর বিজনেস। সো ডিসকন্টিনিউড অপারেশনস আইএফআরএস 5 মানে হচ্ছে আপনার মেজর লাইন অফ বিজনেস থেকে সেপারেট কোন একটা লাইন আইটেম অফ বিজনেস আপনি কি করতেছেন, সেল করে দিচ্ছেন। আমি বুঝতে পারছি কথাটা? সো যখন সেল করে দিবেন তখন এখানে পরের পয়েন্টটা আসে যে এটা আপনি গ্রুপ ডিসপোজাল গ্রুপ। তার মানে কি, আপনি যদি ফর এক্সাম্পল একটা বিল্ডিং সেল করেন, একটা বিল্ডিং এ অনেক ফার্নিচার থাকে, আবার ওই বিল্ডিং এর অনেক পেন্ডিং লায়াবিলিটিও থাকে। সো তার মানে আপনি যখন কোন একটা এরকম পুরো গ্রুপকে একসাথে ডিসপোজ করবেন, তার মানে অ্যালং উইথ অ্যাসেট এন্ড লায়াবিলিটি আপনি সেল করছেন, দ্যাট ইজ কল্ড ডিসপোজাল গ্রুপ। তাহলে ডিসকন্টিনিউড অপারেশন আর ডিসপোজাল গ্রুপের ডিফারেন্সটা আমরা বুঝতে পারলাম। রিলেটেড, বাট ডিসকন্টিনিউড অপারেশনের যে আলটিমেটলি অ্যাক্টিভিটিসটা, মানে আমি ডিসকন্টিনিউড অপারেশন মানে কি আমি সেল করে দিচ্ছি ওইটা, সো ওই পার্টটাকে আমরা বলছি আসলে ডিসপোজাল গ্রুপ। এখন নেক্সট পয়েন্ট আসে যে আমার ডিসকন্টিনিউ অপারেশন হলে ওই ডিসকন্টিনিউড অপারেশনের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের রিফ্লেকশন কি হবে, যেটা আমরা ফার্স্টই আলোচনা দিয়ে শুরু করছিলাম। এখন যদি এটা ডিসকন্টিনিউড অপারেশনস হয় সেটা আমাকে সেপারেটলি ক্যালকুলেট করতে হবে এটার গেইন অথবা লস। এই যে নিচে সুন্দর করে লেখা আছে, ক্যালকুলেট রেলেভেন্ট গেইন অর লস ফ্রম ডিসকন্টিনিউ and show it on the face of financial statements। মানে হচ্ছে আমি একটা সেপারেট ক্যালকুলেশন করব ওই ডিসকাউন্টেড অপারেশন থেকে রেভিনিউ কত, ওই ডিসকাউন্টেড অপারেশন টোটাল এক্সপেন্স কত, নেট প্রফিট কত, যে প্রফিটটা আমি আমার ওই অপারেটিং প্রফিট হিসাবে মানে গ্রস প্রফিটের পর আমি আদার ইনকাম হিসাবে দেখাবো ফ্রম ডিসকন্টিনিউড অপারেশন। ক্লিয়ার? কোশ্চেন? আমার যদি জানুয়ারি থেকে ডিসেম্বর তো আমার যদি মাঝখানে ডিসকন্টিনিউশন হয় তাহলে রেভিনিউটা তো আমি নিব না, আলাদা করে রেখো। আমি 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 বুঝছি আপনারা এখন ওই কনসলিডেশনের মোস্ট প্রবাবলি ডিসকন্টিনিউশনের কথা বলছেন। হ্যাঁ হ্যাঁ, মানে তখন হচ্ছে
যেমন যদি জুলাইয়ের 1 তারিখ থেকে ডিসকন্টিনিউ হয় তাহলে জুন পর্যন্ত আপনি রেভিনিউ নেবেন, জুলাই থেকে হচ্ছে তখন ডিসকন্টিনিউড অপারেশন হিসেবে ট্রিট হবে এটা। নাও আই গট ইট। নাও আপনারা এই কথাটাই বলতেছিলেন তখন, আমি তখন সিঙ্গেল এন্ট্রি পার্সপেক্টিভ থেকে চিন্তা করতেছি। তাহলে আইফারএস 5 আই থিঙ্ক একটা ভালো ওভারভিউ হয়েছে, প্রবলেম না। গ্রুপ ডিসপোজাল নিয়ে যেটা বলতেছিল কিন্তু দুইটা থাকে, গ্রুপ ডিসপোজাল দুইটা থাকে। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ইনভেস্টর কি, আর একটা হচ্ছে কনসোলিডেশন। হুম। তো দুইটাই কি আমরা বসে, আপনাদের একটা বসে? না না, যদি গ্রুপ ডিসপোজাল যেটা আপনি বলতেছেন মানে আচ্ছা এটার ক্যালকুলেশন আলাদা করে, বাট এটার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কি হয়, এটা ইন্ডিভিজুয়াল ফাইন্যান্স স্টেটমেন্টে থাকে, বাট যখন আপনি কনসলিডেশন করেন তখন ওই গেইন অথবা লস কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আসে। একটা কোয়েশ্চেন ছিল এরকম যে এখানে আপনাকে ইন্ডিভিজুয়াল গেইনটাও ক্যালকুলেট করতে হবে, কনসলিডেটেড গেইন ও লসটাও ক্যালকুলেট করতে হবে। সো ওই যখন আপনি কনসলিডেশন করবেন তখন আর ইন্ডিভিজুয়ালেরটা আপনাকে কনসিডার করতে হবে না, তখন ওই কনসলিডেশনের যেটা পার্ট, ওই কনসলিডেটেড যে গ্রুপ ডিসপোজাল সেটা আপনি কনসিডার করবেন। ওকে, এটা আই থিঙ্ক না কভার করলেও হয়, রাইট? রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, দ্য ভেরি ফার্স্ট চ্যাপ্টার, এটা থেকে দুইটা কোয়েশ্চেন আসে। সো আমি রিকমেন্ড করব আপনাদেরকে এটার জন্য এই অ্যাগেন এইখানে সুন্দর করে সামারিটা আছে, মানে এটা একটা টেকনিক্যাল আর্টিকেলকে সামারি করা, হ্যাঁ। সো যদি যে থিওরিটিক্যাল জিনিস সেটা হচ্ছে বোরিং থিং, সো আপনারা এই সামারিগুলো পড়লেই হবে। টোটাল মানে কয়েকটা কিওয়ার্ড মুখস্থ করে মানে মুখস্থ বলতে এগুলাই আসে অবজেক্টিভ, কারণ এটা থেকে অবজেক্টিভ টেস্ট কোশ্চেন আসবে, সো ইউ ডোন্ট নিড টু রাইট এনিথিং। ওকে, মানে এটা তাহলে সেকশন বিটা আসবে এরকম থেকে। সেকশন এ এবং বি থেকে 2 মার্ক 2 থেকে 3টা কোশ্চেন থাকবেই, ইউ ক্যান নট স্কিপ, বিকজ আমাদের টোটাল টপিক কয়টা খেয়াল করে দেখেন, সিলেবাস এরিয়া কয়টা, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক কিন্তু একটা সিলেবাস এরিয়া, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, ট্রানজেকশনস, এবং ট্রানজেকশনের সাথেই কিন্তু আইএসআইএফআরএস রিলেটেড, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, বোথ সিঙ্গেল এন্টিটি, গ্রুপ অ্যান্ড রেশিও, এই তো আপনার সিলেবাস। তাহলে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক তো একটা আলাদা পার্ট অফ সিলেবাস, তো আপনি যদি পুরোটা স্কিপ করেন তাহলে এখান থেকে 2 মার্কের অথবা 4 মার্কের কোশ্চেন আসলে তো ইউ ক্যানট আনসার। সো আই উড রিকমেন্ড এটা একটু আপনারা আমার যে কুইক রিভিশনটা আছে সেখান থেকে একটু দেখে নিয়ে, 100% covers, but again 100% covers but not the in details way, সিলেবাস সব আছে। যেমন ধরেন আমি সিম্পল ভাবে যদি বলি, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট আপনি যদি ক্যাপলানে দেখেন, ক্যাপলানে কিন্তু না হলে 15 থেকে 20 পেজ আছে, বাট আই কাভার্ড ইন 2 পেজ। কি জিনিসগুলো আছে, রিভিশন পার্টটা আছে বাট নট দ্য হোল পার্ট, কিওয়ার্ড গুলো আছে, ইয়েস অ্যাবসলিউটলি। সো এই জন্য কুইক রিভিশন আপনার জন্য আসলে রিভিশনের জন্য ইম্পর্টেন্ট, নট ফর দ্য হোল পার্ট। যেমন মাত্র যেগুলো আছে ওগুলো কমপ্লিট করে গেলে না, এর বাইরে থেকে আসলে কিছু নাইও আপনাদের সিলেবাস, হ্যাঁ। না, বাট এগুলা এগুলা এই যে এগেইন মানে এক্সামের আগে না শেষ করে ফেলেন, মানে যত, যেমন ধরেন আপনাদের টেকনিক্যাল আর্টিকেল পড়ার হ্যাবিট একটু থাকতে হবে, কারণ বিকজ আপনারা পার্ট 1-এ যেভাবে এক্সাম পাস করে আসছেন, পার্ট 2 3 লেভেল স্ট্র্যাটেজি প্রফেশনাল লেভেল একটু স্ট্র্যাটেজিক্যালি আগাইতে হবে, এন্ড আপনি যদি স্ট্র্যাটেজি ঠিক রাখতে পারেন ইউ উইল গেট মানে ভেরি গুড মার্ক। ওকে, এইখানে আর কিছু নাই, এটা এটা আপনারা অবশ্যই দেখবেন, আই রিকমেন্ড। এই যে যেটা বললাম, তার মানে চ্যাপ্টার 6 এবং 7 এর জন্য আমি এই কুইক রিভিশনের এই দুইটা চ্যাপ্টারের কথা আপনাকে বলবো, ফার্স্ট চ্যাপ্টার আর এই যে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক। ওকে, সো প্লিজ ট্রাই টু রিভাইজ ফ্রম দ্যাট কুইক রিভিশন এন্ড লেট মি নো যদি আপনাদের কোনো পয়েন্টে কোনো কোয়েরিজ থাকে। যেমন কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে আপনার টোটাল কতগুলা চ্যাপ্টার আছে, ইউ হ্যাভ টু নো, টোটাল 8টা চ্যাপ্টার আছে, টোটাল 8টা চ্যাপ্টার আছে, 8টা চ্যাপ্টার বলতে 8টা সেকশন, হ্যাঁ। তার মানে কোন সেকশনে কি বলছে অ্যাটলিস্ট এই জিনিসটার একটা ওভারভিউ আপনাদের থাকতে হবে। যেমন চ্যাপ্টার 1-এ কি বলছে, রিপোর্টিং এন্টিটি, চ্যাপ্টার 2 কি বলছে, আমার কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সো অবজেক্টিভ কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করার, কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স কি, ফাইন্যান্সিয়াল এলিমেন্টস কি, তারপর হচ্ছে আমার এটা রেকগনাইজ কিভাবে করব, ডিরেকগনাইজ, এটার বেসিক কথাগুলো এখানে বলা আছে। সো আই উড রিকমেন্ড যে আপনারা ওইখান থেকে একটু দেখেন। এখন আসেন আদার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, এর মধ্যে IAS 8 যেটা আমরা একটু হালকা করে বলতেছিলাম, আই থিঙ্ক এটাতে ওইভাবে কিছু নাই, IAS 2 বলার কিছু নাই, IFRS 3 13 এগ্রিকালচার। সো একটু আমাকে বলেন এখানে কোথাও কোনো পয়েন্ট আছে কিনা মানে হাইলাইট করার মতো। আই ডোন্ট থিঙ্ক, বিকজ মানে রেট্রো আর প্রসপেক্ট রেট্রোস্পেক্টিভ এন্ড হচ্ছে মানে ট্রিটমেন্ট কিভাবে করি
আগে এটা আপনাকে ডিসাইড করতে হবে যে কোনটা রেট্রোস্পেক্টিভ হবে কোনটা প্রসপেক্টিভ হবে। ওকে, এটা ফার্স্ট আপনি একটু বুঝেন। এই যে এখানে এই যে একটা ছোট ডিফারেন্স আছে এখানে, হ্যাঁ এটা একটু আগে দেখে ফেলেন। স্যার আমরা তো রেট্রো বা প্রসপেক্টিভ যেটা করি রেট্রোস্পেক্টিভ এটা তো আমরা রেট্রোস্পেক্টিভ কম্পেয়ার করার জন্য করি কম্পারেটিভ না, নট অনলি ফর কম্পেয়ার, মানে এটার আমাকে আলটিমেটলি মানে একটা পারপাস হচ্ছে কম্পারিজনটা ঠিক করার জন্য, এটা হচ্ছে এই পলিসি চেঞ্জের জন্য। হ্যাঁ, বাট রেট্রোস্পেক্টিভ সেটা তো বুঝছেন। ওকে, বাট এরপরের ক্ষেত্রে এররের যেটা, এররটা কিন্তু আবার শুধু কম্পারিজনের জন্য না, কম্পারিজন প্লাস কারেকশন। কারণ এরকম যদি হয় যে আপনি রিসিভেবল দেখায় আসছেন, বাট 2 বছর পরে এসে হঠাৎ করে দেখছেন যে 2022 সালে যে রিসিভেবলটা দেখাইছিলেন এটা হচ্ছে ফ্রড রিসিভেবল, তাহলে ওই বছরে কি আছে, ওই বছর অলরেডি অডিট হয়ে গেছে, ওইটা অডিটরও ধরতে পারে নাই, বাট 2024 সালে সেটা আপনি ধরা পড়ছে, তাহলে এখন আপনাকে কি করতে হবে, ওই রিসিভেবলটাকে কি অ্যাডজাস্ট করতে হবে না? আপনি আপনি তো শুধু কম্পারিজনের জন্য এটা করতেছেন না, আপনাকে ওই রিসিভেবলের অ্যামাউন্টটা কারেক্ট করতে হবে, সো দ্যাট ইউ ক্যান কম্পেয়ার উইথ দ্য কারেক্টেড ভার্সন অ্যান্ড দ্য কারেন্ট রিভাইজ ভার্সন। সো পলিসির চেঞ্জ যেটা করতেছেন, পলিসির চেঞ্জটা করতেছেন টু মেক ইট কম্পারিজন মানে কম্পারেটিভ, বাট এররের কারণে যে রেট্রোস্পেক্টিভ অ্যাডজাস্টমেন্ট করতেছেন, এই যে এখানে দেখেন এররের ক্ষেত্রেও কিন্তু একই জনের বলা আছে, ইজ দ্য প্রায়র পিরিয়ড এরর ইজ ম্যাটেরিয়াল, যদি ম্যাটেরিয়াল হয় তাহলে এটা আমাকে রেট্রোস্পেক্টিভলি অ্যাডজাস্ট করতে হবে, ঠিক না? আর যদি ম্যাটেরিয়াল না হয় তখন এটা ম্যান্ডেটরি না, আপনি চাইলে রেট্রোস্পেক্টিভ করতেও পারেন আর আপনি জাস্ট ডিসক্লোজারও দিতে পারেন। একটা ম্যাচ ছিল ট্রেন্ড রিসিভেবল মানে এটা আগের ইয়ার 15 মানে 1.5 মিলিয়ন, এর মধ্যে 0.9 মিলিয়ন হচ্ছে গত বছরের, এই বছরের 0.6 মিলিয়ন ইরিকভারেবল ডেট। আমি 0.6টা রিসিভেবল থেকে মাইনাস হ্যাঁ, বাট 0.6 মানে হ্যাঁ, ফুল অ্যামাউন্টটা রিটার্ন থেকে না 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 0.6 আপনি রিসিভেবল থেকে মাইনাস করেন না, পুরোটা রিসিভেবল থেকে মাইনাস আমি করছেন। এটা বুঝতে পারিনি হ্যাঁ, আমি এই যে এখন এখন আমি বলি, সে ফর এক্সাম্পল 1.5 মিলিয়ন একটা রিসিভেবল আছে, দ্যাটস মানে দ্যাটস টোটাল রিসিভেবল, রাইট? এই 1.5 মিলিয়নের মধ্যে ইরিকভারেবল হয়েছে দ্যাট রিলেটেড টু লাস্ট ইয়ার হচ্ছে 0.9 মিলিয়ন, তাহলে আপনাকে কি করতে হবে, 0.9 মিলিয়ন লাস্ট ইয়ারের যে রিটেন আর্নিংস সেটার সাথে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, আর কারেন্ট ইয়ারের যে পিএনএল এখানে আসবে 0.6 মিলিয়ন, বাট রিসিভেবল থেকে কিন্তু পুরো 1.5 মিলিয়ন বাদ যাবে। কথাটা বুঝতে পারছে? সো এটা ডাবল এন্ট্রি হবে এরকম ভাবে যে রিসিভেবল ক্রেডিট পুরোটা, এই বছরের স্টেটমেন্ট অফ ইরিকভারেবল ডেট, স্টেটমেন্ট অফ প্রফিট অর লস ডেবিট, আর এটা হচ্ছে রিটেন আর্নিংস ডেবিট। ক্লিয়ার? আইএস 8 আই থিঙ্ক এই তিনটা ওভারভিউ জানা থাকলে আর এখানে খুব একটা প্রবলেম নাই। আইএফআরএস 13 ও সেম, পেয়ার ভ্যালু কিভাবে মেজার করবেন তিনটা টায়ার, এটাতেও ওরকম প্রবলেম নাই। আইএস 2 আইএস 41 ইজ এ কোরিলেটেড থিং, রাইট? আইএস 2 কোনো কি প্রবলেম হলো নাকি নেটওয়ার্কের? না না, আমি তো লেফট করি নাই। ফায়াজ শুনতে পাচ্ছেন? আমি মানে লেফট করে নেই, নেটওয়ার্কটা একটু যেটা বলছিলাম ফার্স্টেই এটা একটু ডাউন করতেছি। ওকে, তাহলে আইএস 2 আইএস 41 এ কোনো কনফিউশন এনিথিং? আইএস 2 ইজ এ ভেরি সিম্পল থিং, এটার মেইন পার্ট হচ্ছে লোয়ার অফ কস্ট অ্যান্ড এনআরভি, রাইট? দ্যাটস ইট। এখানে ফিফো অ্যাপকো আছে, সো এটাতে আলাদা করে কিছু নাই। দেন হচ্ছে আপনি যদি আসেন আইএস 41 এগ্রিকালচার, এগ্রিকালচারের এখানে আপনার কয়েকটা ডেফিনেশন ভালো করে মনে রাখতে হবে। একটা হচ্ছে আপনাকে ফার্স্ট এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি কি এটা মনে রাখতে হবে, দেন এগ্রিকালচারাল প্রডিউস যেটা সেটা আপনাকে মনে রাখতে হবে, দেন প্ল্যান্ট অ্যাসেট কি, মানে জাস্ট ডেফিনেশন গুলোর কথা বলতেছি, এই ডেফিনেশন গুলো আপনি একটু মনে রাখবেন, তাহলে আর এখানে আসলে নতুন করে কিছু নাই। বিকজ এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি যেটা আইএস 41, যদিও এখনকার এই ছবিটা দেওয়া ঠিক না, আমার এইখানে যার ছবি দেওয়া আছে ছবিটা চেঞ্জ করতে হবে। এই যে চলে আসছে আমরা।
এই যে, চিনেন ওনাকে? তো মানে ফেমাস গাই ফর এগ্রিকালচার। এখানে ছবিটা চেঞ্জ করে দিতে হবে, ছবিটা আর রাখা যাবে না। ওকে, সো যে কথাগুলো বলতেছিলাম, আপনাদের চেহারা দেখে মনে হচ্ছিল আপনারা একটু মনে করতে পারতেছিলেন না। সো স্কোপ কি দেখেন, আপনাকে ফার্স্টে বায়োলজিক্যাল অ্যাসেটের ডেফিনেশন কি, এগ্রিকালচারাল প্রোডিউস কি, অ্যান্ড হারভেস্টিং কি, মানে এই ডেফিনেশন গুলো আপনাকে ক্লিয়ার হতে হবে। এবং এখানে আপনার জাস্ট আরেকটা পার্ট আছে যে গভর্নমেন্ট গ্র্যান্ট, আপনারা যে IS-20 পড়েছেন, IS-20 তে গভর্নমেন্ট গ্র্যান্ট ছিল, বাট ওইখানে কিন্তু এক্সক্লুড ছিল যে এনি গ্র্যান্ট রিলেটেড টু এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি, সেটা কিন্তু IS-20 তে কভার করবে না, সেটা কভার করবে হচ্ছে IS-41। মানে আপনি কৃষি কাজের জন্য যদি কোনো গ্র্যান্ট পেয়ে থাকেন, সেটা IS-41 এর আন্ডারে কভার হবে। ওকে, তাহলে এখানে আপনি খেয়াল করে দেখেন, এগুলো আসলে এক্সক্লুডেড, এগুলো আপনার IS-41 এর আন্ডারে পড়বে না। যেমন ল্যান্ডটা প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, যদি ইনভেস্টমেন্ট প্রপার্টি থাকে IS-40, যদি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট না ইনটেনজিবল অ্যাসেট থাকে IS-38, রাইট? সো এগুলো আলটিমেটলি আপনার জন্য IS-41 এর পার্ট না। যেটা আমি বলছিলাম যে আপনাদের কয়েকটা ডেফিনেশন ভালো করে মনে রাখতে হবে। এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি, এটার কি ডেফিনেশন? এটা হচ্ছে এগুলো খুব বেসিক ডেফিনেশন। যেমন এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিটা আসলে কোন ইন্ডাস্ট্রির জন্য অ্যাপ্লিকেবল? আমাদের তো ইন্ডাস্ট্রি অনেকগুলো আছে, যেমন প্রাইমারি ইন্ডাস্ট্রি, সেকেন্ডারি ইন্ডাস্ট্রি, সার্ভিস ইন্ডাস্ট্রি, রাইট? সো এটা কিন্তু প্রাইমারি ইন্ডাস্ট্রির জন্য IS-41 টা অ্যাপ্লিকেবল। প্রাইমারি ইন্ডাস্ট্রি কারা? যারা কৃষি কাজের সাথে সংযুক্ত, মানে যারা গাছ নিয়ে কাজ করে, যারা পোল্ট্রি ফার্ম নিয়ে কাজ করে, বাট ওই গাছ দিয়ে যারা ফার্নিচার বানায় তার জন্য কিন্তু IS-41 না। আমি বুঝতে পারছি। তারপর যে বেসিক্যালি হচ্ছে পোল্ট্রি ফার্ম, ধরেন উড হাউস গ্রিল, যে উড হাউস গ্রিলের জন্য অথবা বেঙ্গল মিটের জন্য কিন্তু IS-41 না। আমি বুঝতে পারছি, এটা ওর জন্য IS-2। সো ওইটা আপনাকে বুঝতে হবে যে ওইটা এগ্রিকালচারাল প্রোডিউস, ওইটা আপনার জন্য IS-2 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? সো এই জন্য ডেফিনেশন গুলো একটু মনে রাখা যে আসলে হোয়াট ইজ এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি। এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি হচ্ছে আপনার ম্যানেজমেন্ট এন্ড ট্রান্সফরমেশন অফ বায়োলজিক্যাল অ্যাসেট। হ্যাঁ, বায়োলজিক্যাল অ্যাসেট আপনি কি কি পারপাসে বায়োলজিক্যাল অ্যাসেট, একটা এক্সাম্পল ধরে নেন, ধরেন গরু, এটা তো একটা বায়োলজিক্যাল অ্যাসেট, আমরাও তো বায়োলজিক্যাল অ্যাসেট, ঠিক না? গরু, গাছ, এটা তো বায়োলজিক্যাল অ্যাসেট। তাহলে এই বায়োলজিক্যাল অ্যাসেট আপনি কেন ম্যানেজ করতেছেন? হয় আপনি এটা সেল করবেন, কোরবানির হাটে আপনি সেল করে দিবেন, অথবা আপনি আরেকটা, এটার যে বাচ্চা কিডস বা বাছুর যেটা বলি আমরা, সেটা প্রডিউস করবেন, এটা একটা অবজেক্টিভ হতে পারে। আরেকটা কি? হারভেস্টিং, রাইট? যেমন আপনি আম গাছের কথা চিন্তা করতে পারেন, যেমন আম গাছকে আপনি কাটার জন্য মানে হারভেস্টিং করেন, মানে কাটার জন্য কি আপনি মানে এটা বীজ রোপণ করেন, এটা থেকে প্রতি বছর হারভেস্টিং করবেন বলেই তো আপনি আম গাছটা লাগাইছেন। বাট আপনি একটা কাঠ গাছের কথা আবার চিন্তা করেন, কাঠ গাছ থেকে তো আপনি হারভেস্টিং করেন না, ওইটা তাহলে কার জন্য? এটা হচ্ছে বায়োলজিক্যাল গ্রোথের জন্য। আমি কি বুঝাতে পারতেছি কথাটা? তার মানে আপনার এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি হচ্ছে ইটস ম্যানেজমেন্ট অফ বায়োলজিক্যাল অ্যাসেট, যেটা তিনটা পারপাসে হয়। ক্লিয়ার? এখন আসেন, হোয়াট ইজ বায়োলজিক্যাল অ্যাসেট, যেটা এতক্ষণ ধরে আমরা এক্সাম্পল দিলাম, এনি লিভিং প্ল্যান্ট অর অ্যানিমেল। ওকে, হোয়াট ইজ এগ্রিকালচারাল প্রোডিউস? ওই বায়োলজিক্যাল অ্যাসেট থেকে যে হারভেস্টেড যে পার্টটা, যেমন আম গাছ থেকে আম, অ্যাপেল ট্রি থেকে অ্যাপেল, এই অ্যাপেলটা কিন্তু এগ্রিকালচারাল প্রোডিউস, ম্যাঙ্গোটা কিন্তু হচ্ছে আপনার হারভেস্ট, মানে এগ্রিকালচারাল প্রোডিউস, দ্যাট উইল বি কভার্ড আন্ডার IS-2, যেটা বললো। ক্লিয়ার? ওকে, এখন আসেন যে এই বায়োলজিক্যাল অ্যাসেট দুই রকমের হয়, একটা হচ্ছে বিয়ারার বায়োলজিক্যাল অ্যাসেট, আর একটা হচ্ছে কনজিউমেবল বায়োলজিক্যাল অ্যাসেট। মনে আছে এগুলোর ডেফিনেশন? মানে এগুলো কি আননোন মনে হচ্ছে? আননোন হলে আমি আগাইছি, না আগে, বাট এগুলা ইউ হ্যাভ কাভার্ড। সো জাস্ট একটু রিকল করার জন্য, কনজিউমেবল বায়োলজিক্যাল অ্যাসেট কি, যেটা একটু আগে বললাম যে উড ট্রি, এটা কিন্তু কনজিউমেবল বায়োলজিক্যাল অ্যাসেট, বিকজ এটা বড় হলে আপনি গাছটা কেটে ফেলবেন, বিক্রি করে দিবেন। বাট হোয়াট ইজ বেয়ারার বায়োলজিক্যাল অ্যাসেট? আপনি কি অ্যাপেল গাছ কেটে ফেলেন, ম্যাঙ্গো ট্রি কি কেটে ফেলেন? না, এটা আপনি, এই অ্যাপেল ট্রিটা হচ্ছে বেয়ারার, যেটা থেকে আপনার অ্যাপেলটা হচ্ছে। আমি কথাটা বুঝতে পারছি? তার মানে আপনি বায়োলজিক্যাল অ্যাসেট যে রেকগনাইজ করবেন, দ্যাট উইল ডিপেন্ডস অন যে এটা কোন টাইপের বায়োলজিক্যাল অ্যাসেট। ওকে, এই যে যেটা আমরা বলছিলাম যে কনজিউমেবল বায়োলজিক্যাল অ্যাসিড কখন ম্যাচিউরড হয়? যখন কেটে ফেলা হয়, মানে যখন এটার ম্যাচুরিটি গ্রোথ হয়ে যায়। আর বিয়ারার বায়োলজিক্যাল অ্যাসিড হচ্ছে রেগুলার হারভেস্টিং, যেমন আমের সিজন চলতেছে এখন। এখন আসেন যে আমরা ডেফিনেশন গুলো ক্লিয়ার, যে আমার এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি কি, বায়োলজিক্যাল অ্যাসেট কি, এগ্রিকালচারাল প্রোডিউস কি, কনজিউমেবল বায়োলজিক্যাল অ্যাসেট কি, বিয়ারার বায়োলজিক্যাল অ্যাসেট কি, ডেফিনেশন আমরা ক্লিয়ার। এখন আমার জানতে হবে যে আমি আমার এই বায়োলজিক্যাল অ্যাসেটটাকে কিভাবে রেকগনাইজ করব।
এটি মানে আমার জন্য রেলেভেন্ট কি, আমার জন্য রেলেভেন্ট হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটাকে আমি কিভাবে রেকগনাইজ করব। তাহলে আমি কিভাবে রেকগনাইজ করব বায়োলজিক্যাল অ্যাসেটকে, যখনই আমার এই অ্যাসেটের ক্রাইটেরিয়া মিট করবে। দেখেন এটা অ্যাসেটের ক্রাইটেরিয়া, entity controls the asset as a result of past event probable future economic benefit, বাট এখানে একটা কথা আছে আমার, সেটা হচ্ছে আগে কি কস্ট বলা আছে না আগে ফেয়ার ভ্যালু বলা আছে। তাহলে আমাকে আগে কি দেখতে হবে, আগে ফেয়ার ভ্যালু আছে কিনা, যদি ফেয়ার ভ্যালু থাকে তাহলে কি আর কস্ট মডেল আমি ফলো করব, আমি বুঝতে পারছি কথাটা। বাট যদি ফেয়ার ভ্যালু না থাকে তখন কস্ট আচ্ছা স্যার, যেমন যে কাঠের কথা বললেন, এটা তো আমি নিজের কাছে রেখে দিব না, আমি বিক্রি করবো। এই সেলটাও কি রিকগনাইজ করবো? হ্যাঁ, মানে আপনি যখন সেল করবেন, বাট ওই যে প্রতি বছর যে বায়োলজিক্যাল কনজিউমেবল যেটা, ওটা তো প্রতি বছর ভ্যালু বাড়বে না আপনার, তো প্রতি বছর এটা আপনাকে ওই ভ্যালু যতটুকু ফেয়ার ভ্যালু বাড়বে ততটুকু ফেয়ার ভ্যালু হিসেবে পিএনএল এ লস গেইন হিসেবে দেখাতে হবে। আর সেলটাও আর যখন সেল করবেন তখন তো সেল করে ফেলবেন, তখন এই সেলটাও আপনি দেখাবেন। ওকে, আমি কি বুঝতে পারলাম? এখন আসেন মেজারমেন্ট। ওকে, মেজারমেন্ট গুলা তিনটা পয়েন্ট এখানে বলা আছে, তিন চারটা পয়েন্ট, আপনারা জাস্ট এই চারটা পয়েন্ট দেখলেই হয়ে যাবে। মানে আপনার যে কোয়েশ্চেনটা ছিল ওইটা আপনি এখানে পেয়ে যাবেন, একটু দেখে ফেলেন। আরে কার্লো চলে গেল। স্যার ডেপ্রিসিয়েশন, হুম, কস্ট মডেল হলে ডেপ্রিসিয়েশন হবে, মানে হবে মানে আপনার ওই যে ইয়ের যেটা কনজিউমেবল বায়োলজিক্যাল অ্যাসেট যেটা, ওইটা ডেপ্রিসিয়েশন হবে। ওকে, বাট ওই যে যেটা বিয়ারার অফকোর্স হবে, যেমন আপনার এটা হয়, এটা তো অফকোর্স আপনারা এই যে এই জন্য বললাম যে না আমাদের জেনারেশনে বলে দিবে, আমাদের জেনারেশনে এটা ডিফিকাল্ট কেন, যেমন আমি এটা রিলেট করতে পারছি, আমাদের বাসায় একটা গাছ ছিল যেটাকে আমরা বাতাবি লেবু বলি, রাইট, জাম্বুরা মানে আমাদের। সো দ্যাট আমার মনে আছে ছোটবেলায় আমরা যখন রোজার মধ্যে তারাবির নামাজ পড়তাম, তারাবির নামাজ তো আসলে পড়া হইতো না, সো নিজের বাড়ির ফলই চুরি করে খেতাম দেখা গেছে, কারণ দাদু তখন বকাবকি করতো। সো আই ইউজ টু স্টিল রিমেম্বার ওই গাছে হিউজ একসময় বাতাবি লেবু হইতো প্রচুর, বাট গ্রাজুয়ালি যেতে যেতে যখন আমরা বড় হয়েছি দেখলাম ওই গাছ আর আগের মতো আসলে মানে দিচ্ছে না। সো অফকোর্স ওভার দ্য টাইম এটা ডেপ্রিসিয়েশন হয়, অফকোর্স হয়। ওকে, সো আমরা কি পয়েন্ট গুলা ক্লিয়ার করছি? ওকে, নাও ফাইনাল যে এটার গ্র্যান্ট রিলেটেড কি হবে। ওকে, আমরা কি এই পর্যন্ত পড়ছি, রাইট? এই তিনটা একটু দেখি, এই দুইটা দেখি, পরের দুইটা আসলে গ্র্যান্ট রিলেটেড। আমরা স্যার ডিরেক্ট ফেয়ার ভ্যালুতে দিতে পারি, তারপর লেস কস্ট টু সেল কোনো কোনটা? না, লেস কস্ট টু সেল মানে হচ্ছে ফেয়ার ভ্যালু, মানে আমি ফেয়ার ভ্যালু মানে কি মার্কেট ভ্যালু, ওটা সেল করতে যদি কোনো সেলিং এক্সপেন্স লাগে সেটা, মানে নেট ফেয়ার ভ্যালু যেটাকে আমরা বলি, নেট রিয়েলাইজেবল ভ্যালু যেটাকে আমরা বলি আসলে টেকনিক্যালি। এ পর্যন্ত হয়েছে? ওকে, পরের দুটো আসলে গ্র্যান্ট রিলেটেড, যেটা আমরা বলছিলাম একটু আগে যে any government grant related to agricultural activities that should be covered under IAS 41। তো এখানে দুই ধরনের গ্র্যান্ট, একটা হচ্ছে কন্ডিশনাল গ্র্যান্ট আর একটা হচ্ছে আনকন্ডিশনাল গ্র্যান্ট। ওকে, কন্ডিশনাল মানে কি, যে আপনাকে গভর্নমেন্ট এজেন্সি অথরিটি কিছু একটা কন্ডিশন দিয়ে দিয়েছে যে ইউ হ্যাভ টু কমপ্লাই উইথ দোজ কন্ডিশনস, তো যদি কন্ডিশন ফুলফিল না করেন তাহলে কি আপনি গ্র্যান্টটা আসলেই পাবেন গভর্নমেন্টের থেকে? ওকে, তাহলে এখন কোশ্চেন আসে যে কন্ডিশনাল গ্র্যান্টকে আমি ইমিডিয়েটলি রেকগনাইজ করতে পারবো, মানে কন্ডিশনাল গ্র্যান্ট আমি কখন রেকগনাইজ করতে পারবো? যখন কন্ডিশন মিট হবে। ক্লিয়ার? আচ্ছা, আর আনকন্ডিশনালটা আমি যখনই গ্র্যান্ট পেয়ে যাব তখনই আমি রেখে, সো দ্যাটস দ্য থিং, এখানে আসলে ওইরকম কমপ্লিকেটেড কিছু ছিল না। সো আজকের জন্য আমরা এখানে শেষ করতে পারি, যদিও আই হ্যাড এ টার্গেট যেটা আমরা আসলে আরেকটু যাব, বাট নেক্সট ক্লাসে আমরা এখান থেকে শুরু করতে পারি ইনশাআল্লাহ, ফরেন কারেন্সি ট্রানজাকশনস। এই চ্যাপ্টারটা আমি এখন ধরি করব ফরেন কারেন্সি ট্রানজাকশনস। সো
এটা কম, মানে এটা এটা পার্টসিতে একটা কোশ্চেন ছিল মেবি, কে কে কোম্পানি না কি যেন একটা কোম্পানি। সো হ্যাঁ, সো ওই কোশ্চেনটা 3 মার্কের একটা কোশ্চেন ছিল, আই ক্যান রিমেম্বার। ওই কোশ্চেনটা একটা আছে, আর পার্ট এ বিতে একটু কম, IS-21 এর কম, বাট স্টিল আপনারা স্টাডি হবে যে কোশ্চেন পাবেন সেটা ইউ ক্যান ট্রাই। সো থ্যাংক ইউ সো মাচ, আজকের জন্য আমরা এখানেই শেষ করছি। সো টুমোরো 3 PM সেম ক্লাস, সেম টাইম, and topic will be from chapter 9, and এরপরের চ্যাপ্টার গুলো আসলে এত কিছু দেখার না, এই কারণে আসলে আমরা এত পরের গুলাতে এত এমফাসিস না দিলেও হবে। যেমন আমি যদি পরের টপিক গুলোর কথা একটু বলি, এই যে আহ, এগুলা ইম্পর্টেন্ট আমাদের জন্য। এই যে রেভিনিউ, এগুলো আমরা নিয়ে কথা বলবো, আপনাদের মানে আপনাদের প্রবলেম নিয়ে কথা বলবো। বাট এই যে ধরেন স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো প্রিপারেশন, এটা নিয়ে আসলে আমার ওইভাবে কথা বলার কিছু নাই। কনসলিডেশন নিয়ে আলাদা করে প্রবলেম থাকলে কথা বলতে পারবো এ পর্যন্ত, রাইট? বাট প্রবলেম না থাকলে পুরো কনসলিডেশন আসলে রিভিশন দেওয়াটার কোনো পসিবিলিটি নাই কালকে, রাইট? এটা আলটিমেটলি মেক সেন্স করেও না। সেম গোস টু ইন্টারপ্রিটেশন, আমরা রেশিও নিয়ে প্রবলেম হলে কথা বলবো, আদারওয়াইজ এটা আমাদের আসলে পুরো রেশিওটা ডিসকাশন করার মতো পসিবল না। সো আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের এই চ্যাপ্টার গুলো থেকে প্রবলেম যদি থাকে প্লিজ নোট ইট ডাউন, সো দ্যাট আমরা ব্রিফের সাথে সাথে প্রবলেম গুলো একটু ডিসকাশন করতে পারি। ওকে, কনসলিডেশন কি অনেক কমপ্লিকেটেড থাকে? পাস্ট ইয়ার কোশ্চেন 2-3টা অ্যাসোসিয়েট অথবা 2-3টা, না না, ম্যাক্সিমাম একটা সাবসিডিয়ারির সাথে একটা অ্যাসোসিয়েট, ম্যাক্সিমাম, এর বেশি কমপ্লিকেসি দেয় না। পাস্ট ইয়ার কোশ্চেন করতেছেন না? আমি আপনাকে পাস্ট ইয়ার কোশ্চেন করাইছিলাম না যেগুলো? না, আমাদের পাস্ট ইয়ার কোশ্চেন, আমাকে পাস্ট ইয়ার কোশ্চেন দেখান। এক্সামে পাস্ট ইয়ার কোশ্চেনে আপনার 3টা